আমি আসি। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এলএস লাভ অ্যান্ড স্যাড স্টোরিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমি প্রিয়াঙ্কা। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এলএস লাভ অ্যান্ড স্যাড স্টোরি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকাল থেকেই তুমুল বৃষ্টি হচ্ছে। বাহিরে তীব্র বাতাসের বেগ। গ্রীষ্মের উগ্র তাপ কমানোর জন্য কালবৈশাখীর আগমন। হুটহাট 2-4 বার বিদ্যুৎ চমকে উঠছে। পড়ার টেবিলের ওপর মাথা রেখে জানালার থাই গ্লাস দিয়ে এই দৃশ্য দেখছে তারা। পড়ার থেকে বাহিরের বৃষ্টির দৃশ্যের প্রতি তার মনোযোগ বেশি। কারেন্ট গিয়েছে পাক্কা 2 ঘন্টা হলো। আসার কোনো নামগন্ধ নেই। অবশ্যই এতে তারার কোনো মাথা ব্যথাও নেই। দুপুরের এই সময় কারেন্ট যাওয়াতে না ঘর অন্ধকার হয়ে আছে আর না মাথা ফাটা গরম লাগছে। বাসায় আইপিএস থাকার সুবাদে গরম এবং অন্ধকারের কষ্ট জীবনে খুব কমই পোহাতে হয়েছে তারাকে। হঠাৎ নিচে রান্নাঘর হতে মিসেস ফারিয়া আশরাফের কণ্ঠ শুনতে পাওয়া যায়। চেঁচিয়ে তিনি বলছেন, তারা, আম্মু রান্না শেষ, খেতে আসো নিচে। তারার উঠতে মন চায় না, কিন্তু পেটে খিদে মাথা চাড়া দিয়ে উঠেছে। তার উপর আবার খিচুড়ির ঘ্রাণে মম করছে চারিদিক। তাই বাধ্য হয়ে সে টেবিল ছেড়ে উঠে দাঁড়ায়। টেবিলে ছড়িয়ে ছিটিয়ে থাকা এলোমেলো বইগুলো গুছিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আলগোছে নিজের লম্বা কালো চুলগুলোকে একটা হাত খোপা করে নেয়। তারপর রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে সোজা ডাইনিং টেবিলের কাছে চলে যায় সে। টেবিলে বসে আছে তার মা ফারিয়া আশরাফ এবং তার বাবা ইমরান আশরাফ। তারাকে দেখেই ইমরান সাহেব হেসে বলে ওঠে, আম্মু বসে পড়ো, গরম গরম খেয়ে দেখো তোমার মা কি মজার গরুর গোশত দিয়ে খিচুড়ি রেঁধেছে আজকে। তারা নিজের প্লেটে খিচুড়ি বেড়ে নিতে নিতে বলে, আমি উপরে গিয়ে বৃষ্টি দেখতে দেখতে খাবো বাবা। ইমরান আশরাফ হেসে বলে, বেশ তো, বৃষ্টির দিনে এটাই তো করা উচিত। যাও আম্মু, সাবধানে প্লেট নিয়ে সিঁড়ি বেয়ে ওঠো। তারা মাথা নেড়ে যেতে নিলেই মিসেস ফারিয়া বলে ওঠে, আচার নিবি সাথে? জলপাই আর আমের আচার বের করেছি। তারা টেবিল থেকে আমের আচারের বয়ামটা আরেক হাতে তুলে নিয়ে উপরে যাওয়ার জন্য পা বাড়ায়। নিজের রুমে ফিরে এসে প্রথমে টেবিলে প্লেট রেখে সে নিজের ফোন খুঁজে হাতে নেয়। প্লে লিস্ট থেকে নিজের প্রিয় একটা গান ছেড়ে টেবিলে বসে খাওয়ায় মন দেয় সে। বাহিরে ঝুম বৃষ্টির শব্দ আর রুমে বাজছে মিনারের গাওয়া ঝুম গান। খাওয়া শেষ করে তারা প্লেট রেখে হাত ধুয়ে পানি খেয়ে আবারও রুমে ফিরে আসে। নরম বিছানায় গা এলিয়ে দিয়ে ঘুমে ঢুলুঢুলু চোখ দুটি বুঝতেই ঘুমের রাজ্যে হারিয়ে যায় তারা। বৃষ্টির দিনে ঘুম এবং খিচুড়ি তার সবচেয়ে প্রিয় দুটি জিনিস। গাড়ির কাজ ভেদ করে বাহিরের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে দেখছে ধ্রুব। বৃষ্টি তার মোটেও পছন্দ নয়। এই যে রাস্তায় অযথা জ্যাম লেগে যাওয়া আর কাদায় পিচ্ছিল হয়ে যাওয়া দেখলেই ওর বিরক্তি শুরু হয়। সদা পরিপাটি থাকতে পছন্দ করা ধ্রুবর জন্য বৃষ্টি হলো এক আতঙ্কের নাম। একবার জ্যাম ছুটলে বাসায় পৌঁছলেই হাত ছেড়ে বাঁচে সে। হাত ঘড়ির দিকে একবার তাকিয়ে আবারও গাড়ির স্টিয়ারিং এ হাত রাখে সে। কিছুক্ষণের মধ্যেই জ্যাম ছুটতে এক টানে সে পৌঁছে যায় উত্তরা 6 নম্বর সেক্টরের 10 নম্বর রোডে। সাদা রঙের একটি 3 তলা বাড়ি। বাড়ির সামনে মেন গেটে দুপাশে রয়েছে গোলাপি এবং সাদা বাগান বিলাস গাছ। জোরে দুবার হর্ন বাজাতে বাড়ির দারোয়ান উঠে এসে মেন গেট পুরোটা খুলে দেয়। সাথে সাথে গাড়ি নিয়ে পার্কিং এরিয়াতে প্রবেশ করে ধ্রুব। গাড়ি পার্ক করে রেখে সোজা সেই সিঁড়ি বেয়ে দোতলায় চলে যায়। তাদের বাসার নিচতলাটা কেবল পার্কিং এর জন্যই ব্যবহৃত হয়। 2 তলা এবং 3 তলা মিলিয়ে সম্পূর্ণটা ডুপ্লেক্স বাড়ির মতো করে তৈরি করা। ধ্রুব যখন কলিং বেল বাজায় তখন ঘড়ির কাঁটা 8টা ছুঁই ছুঁই প্রায়। দুবার কলিং বেল বাজাতেই একটা লম্বা হ্যাংলা পাতলা ছেলে এসে দরজা খুলে দিল। একটি টি শার্ট আর 3/4 প্যান্ট পরে আছে সে। সম্পর্কে ধ্রুবর আপন ছোট ভাই কাব্য। ধ্রুবর হাত খালি দেখিয়ে কাব্য বেরস মুখে বলে উঠল, তুমি নিতান্ত একজন কৃপণ গোত্রের মানুষ, জানো ভাইয়া। ধ্রুব জোতা জোড়া খুলে বাসার ভেতর প্রবেশ করতে করতে বলে ওঠে, মায়ের খেতে না চাইলে চুপচাপ উপরে গিয়ে পড়তে বসো কাব্য। কাব্যের রাগ হয়, কিন্তু ধ্রুব সেই রাগকে পাত্তা না দিয়ে পানি খাওয়ার উদ্দেশ্যে সোজা ডাইনিং রুমের দিকে যেতে যেতে বলে ওঠে, তুই যে এতক্ষণ ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছিলি তা আমার জানা আছে। আর আমার মেজাজও বেশ বিগড়ে আছে এখন। তাই আমার কানের কাছে ফ্যান ফ্যান না করে উপরে গিয়ে পড়তে বস। কাব্য আর কোনো কথা বলে না। ধপ ধপ পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। সোজা নিজের মার রুমের দরজায় গিয়ে নক করতেই ভেতর থেকে মিসেস সালিহা বলে ওঠে, কে? কাব্য?
কাব্যর সাথে সাথে দরজার নব ঘুরিয়ে রুমে প্রবেশ করে বিছানায় মায়ের সামনে বসে পড়ে। মিসেস সালিহা এশার নামাজ আদায় করে বিছানায় বসে ওজিফা পড়ছিলেন। কাব্যর সামনে এসে বসতেই তিনি ওজিফার বইটা একপাশে রেখে ছেলের মাথায় হাত দিয়ে প্রশ্ন করেন। ধ্রুব এসেছে, কলিং বেলের শব্দ পেলাম। কাব্য সামান্য অভিমান দেখিয়ে বলে ওঠে। তোমার বড় ছেলে বাসায় ফিরেছে। ও আর এসেই আমাকে অযথা বকাবকি শুরু করে দিয়েছে। সারাদিন অফিসে ছিল, হালকা মাথা তো গরম থাকবেই। তুই যা, গিয়ে পড়তে বস। কাব্য হতাশ গলায় বলে। কোনো পড়াশোনা করব না আজকে আমি। কালকে আমার জন্মদিন, তাই পড়াশোনার বিরুদ্ধে আমি অনশন ঘোষণা করছি। রুমে দরজার সামনে দাঁড়ানো ধ্রুব বলে ওঠে। পড়তে না বসার সব অজুহাত যত। ধ্রুবকে দেখতেই মিসেস সালিহা বলে ওঠে। আব্বা, গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি গিয়ে খাবার গরম করি, একসাথে খেতে বসবো। এটুকু বলেই মিসেস সালেহা বিছানা ছেড়ে নেমে চলে যায় খাবার গরম করতে। ধ্রুব নিজের রুমে চলে যায় গোসল করার জন্য। বাসায় ফিরে গোসল করাটা তার রোজকার রুটিনের মধ্যে পড়ে, আজও তার ব্যতিক্রম নয়। খাবারের টেবিলে বসে মিসেস সালেহা ধ্রুবকে উদ্দেশ্য করে বলে ওঠে। আব্বা, কালকে বাসায় থাকতে পারবি না? কাব্যর জন্মদিন, তোর খালামণিকে সপরিবারে দাওয়াত দিয়েছি। ধ্রুব খেতে খেতে জবাব দেয়। সকালে অফিসে যেতে হবে, ফ্যাক্টরিতেও কিছু কাজ জমা আছে। দুপুরের দিকে এসে পড়বো। কাব্য তার মায়ের দিকে তাকিয়ে বলে ওঠে। তোমার সুপুত্রকে বলে দাও, আমার জন্য কোনো গিফট না আনলে আমার জন্মদিনে কোনো এন্ট্রি পাবে না সে। ধ্রুব প্লেটের দিকে তাকিয়ে সামান্য হাসে। কিছু না বলে চুপচাপ সে খাওয়া দাওয়া শেষ করে ওঠে। নিজের রুমে যাওয়ার আগে সে কাব্যের হাতে গাড়ির চাবি ধরিয়ে দিয়ে বলে। আমার ল্যাপটপের ব্যাগ গাড়িতে ফেলে এসেছি, তাড়াতাড়ি নিয়ে আয় তো। কাব্য নাক ফুলিয়ে পিটপিট করে ধ্রুবর দিকে তাকায়, তারপর বলে ওঠে। নিষ্ঠুর ভাই তুমি। কালকে আমার জন্মদিন আর আজকে তুমি আমাকে দিয়ে কাজ করাচ্ছ। ধ্রুব কোনো উত্তর না দিয়ে নিজের রুমে ফিরে যায়। কিছুক্ষণ পরে কাব্য হন্তদন্ত পায়ে ধ্রুব রুমে ঢুকে। ধ্রুব তখন রুমের জানালার সামনে দাঁড়িয়েছিল। কাব্য এসে ভাইকে জড়িয়ে ধরে বলে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ধ্রুব সামান্য হাসে। কাব্যর পিঠ চাপড়ে দিয়ে প্রশ্ন করে। গিটার পছন্দ হয়েছে তোর? কাব্য হেসে বলে। অনেক বেশি। আমি কালকে অবশ্যই গিটারে সুর তুলে একটা গান গাবো তোমার জন্য। ধ্রুব কিছুটা সরে দাঁড়িয়ে আগের মতো গম্ভীর ভাব এনে বলে ওঠে। হয়েছে, গান গেতে হবে না আমার জন্য। নিজের রুমে যা, এখন রাত হয়েছে, ঘুমিয়ে পড়। কাব্য দাঁত কেলিয়ে হেসে ধ্রুবকে উদ্দেশ্য করে বলে ওঠে। তুমি যেহেতু আমার পছন্দের জিনিস আমায় উপহার দিয়েছো, সেহেতু আমিও তোমাকে একটা ছোট তথ্য জানাতে পারি। ধ্রুব ভ্রু উঁচু করে প্রশ্ন করে। কি তথ্য? কালকে তুমিও একটা সারপ্রাইজ পেতে চলেছো, কিন্তু কি সারপ্রাইজ সেটা জানানো মানা। এটুকু বলেই কাব্য দৌড়ে কক্ষ থেকে বেরিয়ে যায়। জানালার পাশে দাঁড়িয়ে থাকা ধ্রুব বিড়বিড় করে বলে। আমি আবার কি সারপ্রাইজ পাবো? ধ্রুব আর তেমন একটা মাথা ঘামায় না এই বিষয়ে। কাল সকালে তার তাড়াতাড়ি আবার উঠতে হবে, তাই চুপচাপ ঘুমিয়ে পড়ে সে। ধ্রুবর বাবা আফরান হোসাইন বছর 2 আগে মারা গিয়েছে। এরপর থেকে সম্পূর্ণ কোম্পানি ধ্রুবই সামলাচ্ছে। তার বাবা থাকাকালীনই ধ্রুব প্রায় অফিসে এবং ফ্যাক্টরিতে আসা যাওয়া করত। এই বাহানায় কাজ সম্পর্কে যথেষ্ট ধারণা আছে তার। কিন্তু যখন থেকে তার বাবা মারা গিয়েছে তখন থেকে কাজ নিয়ে আরো বেশি সিরিয়াস হয়ে পড়েছে সে। সবে মাত্র নিজের কেবিনে এসে বসেছে ধ্রুব। সকাল থেকে সাইটের কাজে দৌড়াদৌড়ি করে আপাতত সে বেশ ক্লান্ত। টেবিলের ওপর থাকা পানির গ্লাস থেকে ঢকঢক করে এক গ্লাস পানি পান করে নেয় সে। তারপর হাত ঘড়ির দিকে একবার তাকায় সে। 2টো বাজতে ঠিক 15 মিনিট বাকি। বাসায় ফিরতে হবে তার। জ্যামে না পড়লে মিরপুর থেকে উত্তরা যেতে তার সর্বোচ্চ 30 মিনিট সময় লাগবে। ধ্রুব বাসায় ফেরার জন্য উঠে দাঁড়ায়। এমন সময় তার মায়ের ফোন আসে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে মিসেস সালিহা কিছু কথা বলে, যার জবাবে ধ্রুব শুধুমাত্র আচ্ছা বলে ফোন রেখে দেয়। একটা দীর্ঘশ্বাস ফেলে সে বেরিয়ে পড়ে। তারা ভার্সিটির দরজা দিয়ে বের হতে আশেপাশে তাকায়। আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, সেজন্য সে তাড়াতাড়ি বেরিয়েছে। কিন্তু আশেপাশে তার গাড়ি কোথাও না দেখে ড্রাইভার জামাল ভাইকে ফোন দেওয়ার উদ্দেশ্যে ফোন বের করে সে। তখনই ফর্মাল গেটআপে তার সামনে এসে দাঁড়ায় ধ্রুব। গম্ভীর স্বরে বলে ওঠে। জামাল ভাই আসেনি, আমার সাথে চল। তারা হঠাৎই ধ্রুবর কণ্ঠ শুনে চমকে যায়। চোখ তুলে একবার ধ্রুবকে মাথা থেকে পা পর্যন্ত পরখ করে নেয়, তারপর বলে। তুমি কখন আসলে? ধ্রুব ব্যস্ত চোখে আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে। 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি চল, বৃষ্টি নামলে জ্যামের মধ্যে পড়তে হবে। কথাটুকু বলে ধ্রুব রাস্তা পার হওয়ার জন্য উদ্যত হয়।
তারাও তার পিছু পিছু আর কোনো কথা না বলে হাঁটা ধরে। ধ্রুব হঠাৎ থেমে পেছনে ফিরে তারার দিকে তাকায়, তারপর এগিয়ে গিয়ে তারার হাত ধরে রাস্তা পার করে গাড়ির কাছে আসে। দুজনেই গাড়িতে উঠে বসতেই তারা মনে মনে বলে ওঠে, কেয়ারিং ধ্রুব ভাইয়া। ধ্রুব একবার ঘাড় ঘুরিয়ে তারার দিকে তাকায়, তারপর সোজা তাকিয়ে স্টিয়ারিং এ হাত রেখে বলে ওঠে। সিট বেল্ট বেঁধে নে। তারা আর কোনো কথা না বলে সিট বেল্ট বেঁধে নেয়। পরপরই ধ্রুব গাড়ি স্টার্ট দেয়। তারা ধ্রুব যখন ধ্রুবদের বাসায় পৌঁছায় তখন প্রায় 3টা বাজে। ধ্রুব বাসায় ফিরতেই ওপরে নিজের রুমে চলে যায় ফ্রেশ হতে। তারা লিভিং রুমে এসে সবার আগে মিসেস সালেহাকে জড়িয়ে ধরে বলে, সরি খালামণি, লেট হয়ে গেল। মিসেস সালেহা বলে, আপাতত তুই আগে গিয়ে ফ্রেশ হয়ে নে, কত বেলা হয়ে গিয়েছে। ধ্রুব আর তোকে একসাথে খেতে দিই, আয়। এটুকু বলেই মিসেস সালেহা ব্যস্ত পায়ে রান্নাঘরের দিকে যায়। তারার মা মিসেস ফারিয়া ও বোনের সাথে রান্নাঘরের দিকে যায়। লিভিং রুমে বসে আছে আপাতত তারার বাবা এবং কাব্য। কাব্যকে দেখে তারা এগিয়ে যায় তার দিকে। কাব্য মুখ ভার করে বলে, দ্যাটস নট ডান আপু, আমার জন্মদিনে তুমি সবার লেট এসেছো। তারা কিছুটা চোখ ছোট করে বলে ওঠে, তোর জন্য স্পেশাল গিফট নিতে গিয়েই তো দেরি হয়ে গেল। কাব্য সন্দিহান গলায় প্রশ্ন করে। কি গিফট? তারা কাব্যকে নিজের হাতের গিফট প্যাক করা ব্যাগটা দেখিয়ে ফিসফিসিয়ে বলে, তোর জন্য রিমোট কন্ট্রোলার কিনেছি ভিডিও গেমস খেলার জন্য। ভিডিও গেমসের কথা শুনতেই কাব্যের চোখ চিকচিক করে ওঠে। সে খুশিতে আত্মহারা হয়ে বলে ওঠে। সত্যি? তারার সামনে তাকিয়ে দেখে তার বাবা লিভিং রুমে নেই, হয়তো তাদের কথার মাঝখানেই চলে গিয়েছে। তা দেখে সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফিসফিসিয়ে বলে, আসতে বল, ধ্রুব ভাইয়া যদি জানে আমি তোর জন্য কি গিফট এনেছি তাহলে তোকে আর আমাকে দুটোকেই জ্ঞানের ভান্ডার গুলিয়ে খাওয়াবে। সাথে সাথে পেছন থেকে একটা গম্ভীর স্বর ভেসে ওঠে। কি নিয়ে কথা হচ্ছে? কাব্য এবং তারা দুজনেই চকিতে পেছনে তাকায়। কাব্য ফ্রেশ হয়ে ফর্মাল গেটআপ বদলে আপাতত একটা নীল রঙের প্লেন টি শার্ট এবং একটা ধূসর রঙের ট্রাউজার পরে আছে। ধ্রুবকে দেখতেই তারা অপ্রস্তুত হয়ে হেসে বলে ওঠে, কিছু না ধ্রুব ভাইয়া, আমি তো কাব্যকে ওর হাফ ইয়ারলি এক্সামের রেজাল্ট জিজ্ঞেস করছিলাম। ধ্রুব বিদ্রুপের হাসি হেসে বলে ওঠে। এক পড়া চোর আরেক পড়া চোরকে তার চোরামির খবর জিজ্ঞেস করে, হাউ ফানি। তারা বিরক্ত হয়, কিছুটা রাগও হয় বটে। সে চোখ মুখ কুচকে বলে ওঠে, এত পড়া নিয়ে খোটা দিতে আসবে না আমাকে। অন্যকে নিয়ে বিদ্রুপ করলে আল্লাহ নারাজ হন, পরে দেখা যাবে তোমার কপালটাই বিশ্ব সেরা পড়াচোর জুটল। তারার কথা শুনে সাথে সাথে কাব্য 2 হাত তুলে বলে ওঠে, সুম্মা আমিন। ধ্রুব হালকা চোখ গরম করে তাকায় দুজনের দিকে। তখনই মিসেস সালেহা ধ্রুব আর তারাকে খাওয়ার জন্য ডাকে। ধ্রুব আর কোনো কথা না বলে সেখান থেকে প্রস্থান করে। কাব্য একগাল হেসে তারার পাশে দাঁড়িয়ে বলে ওঠে, আজকে তুমিও একটা সারপ্রাইজ পাবে, কিন্তু কি সারপ্রাইজ সেটা বলা মানা। তারা ভ্রুকুচকে কাব্যের দিকে তাকিয়ে প্রশ্ন করে, যদি বলা মানাই হয় তাহলে আগে বলে আমার মনে কৌতূহল জাগালি কেন? কাব্য দাঁত বের করে হেসে সেখান থেকে প্রস্থান করে। তারা মনে মনে বলে, আমি আবার কি সারপ্রাইজ পাবো? সন্ধে সকলে লিভিং রুমে বসে আছে। মিসেস সালেহা এবং ফারিয়া সকলকে নাস্তা পরিবেশন করতে ব্যস্ত। একপাশে সোফায় বসে ইমরান সাহেব এবং ধ্রুব ব্যবসার বিষয়ে কথাবার্তা বলছে। অপর পাশে সোফায় বসে তারা এবং কাব্য ধ্রুব রানা গিটার বাজানোর চেষ্টায় মগ্ন। এর মাঝেই কলিং বেলের শব্দ ভেসে আসে। ধ্রুব উঠে গিয়ে দরজা খুলে। কাব্যের জন্য কেক অর্ডার করেছিল সে, রেড ভেলভেট ফ্লেভারের। সেটাই ডেলিভারি এসেছে। ধ্রুব লিভিং রুমের মাঝখানে থাকা টি টেবিলের ওপরে এনে কেক রাখে। কেকের ওপরে সুন্দর করে লেখা, হ্যাপি 14th বার্থডে কাব্য। কাব্য সহ সকলেই উঠে টেবিলের সামনে এসে দাঁড়িয়েছে। কাব্য কেক কেটে সবার আগে নিজের মাকে এবং পরে ধ্রুবকে খাইয়ে দেয়। এক এক করে সবাইকে কেক খাওয়ানোর পর তারার সামনে আসতেই তার মনে পড়ে তারার রেড ভেলভেট ফ্লেভারে অ্যালার্জি। কাব্য মন খারাপ করে বলে, শিট, সরি আপু, আমি ভুলেই গিয়েছিলাম যে তুমি রেড ভেলভেট ফ্লেভার খাও না। তারা হেসে কাব্যর হাত থেকে কেক নিয়ে তাকে খাইয়ে দিতে দিতে বলে, আমি খাই না, কিন্তু তোকে তো খাইয়ে দিতেই পারি। কাব্য কেক মুখে নিয়ে হেসে ফেলে। কেক খাওয়ার পর্ব শেষ হতে কাব্য সবার আনা গিফট খুলে দেখতে বসে পড়ে। তারা তখন সবার আড়ালে লিভিং রুম থেকে বেরিয়ে ডাইনিং রুমে এসে পড়ে। চেয়ার টেনে বসে গ্লাসে পানি ঢেলে খেতে নেয়। তখনই ধ্রুব তার পাশে এসে দাঁড়ায়। ধ্রুবকে দেখে তারা ভ্রু উঁচু করে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়।
ধ্রুব কোনো কথা না বলে হাতে থাকা একটা প্যাকেট তারার সামনে টেবিলে রাখে। তারা কিছু না বলে হাত থেকে গ্লাস রেখে প্যাকেটটা খুলে দেখে, সাথে সাথে সে অবাক হয়ে যায়। প্যাকেটের ভেতর তারার প্রিয় ব্ল্যাক ফরেস্ট ফ্লেভারের পেস্ট্রি। তারা ধ্রুবকে ধন্যবাদ জানাবে তার আগেই ধ্রুব সেখান থেকে প্রস্থান করতে করতে বলে ওঠে। হা করে না থেকে তাড়াতাড়ি খেয়ে নে। তারা ধ্রুব যাওয়ার দিকে তাকিয়ে রয় কিছুক্ষণ, পরপরই সে বিড়বিড়িয়ে বলে, থটফুল ধ্রুব ভাইয়া। এটুকু বলে সে খুশি মনে পেস্ট্রি খেতে থাকে। হঠাৎ কাব্য সেখানে উপস্থিত হয়। তার মুখে এক রাশ হাসি। সে হাসি মুখে বলে ওঠে, আপু, আম্মু ডাকছে তোমাকে, চলো। তারা একবার কাব্যর দিকে তাকায়, আবারও নিজের হাতের আধা খাওয়া পেস্ট্রির দিকে তাকায়। সে পেস্ট্রি হাতে নিয়েই উঠে কাব্যের সাথে লিভিং রুমে যায়। তারাকে দেখতেই মিসেস সালিহা হেসে বলে ওঠে, বস তুই। তারা চোখ বুলিয়ে দেখে সবাই এই মুহূর্তে লিভিং রুমে উপস্থিত। সকলেই হাসি মুখে তার দিকেই তাকিয়ে আছে। ধ্রুব চুপচাপ সোফায় বসে কফির মগে চুমুক দিচ্ছে। তারা আর কোনো কথা না বলে ধ্রুবর পাশে বসে পড়ে। পেস্ট্রি মুখে দিতে দিতে সে বলে ওঠে, খালামণি কি বলতে ডেকেছো? মিসেস সালেহা কোনো ভনিতা না করে স্পষ্ট বলে ওঠে, আমরা বড়রা মিলে সিদ্ধান্ত নিয়েছি তারাকে আমার ধ্রুবর বউ হিসেবে আনবো। মিসেস সালেহার কথার সাথে সাথে একজোড়া গলার কাশির শব্দ ভেসে আসে। ধ্রুব এবং তারা দুজনের গলায় কফি এবং পেস্ট্রি আটকে গিয়েছে। মিসেস সালেহা এবং ফারিয়া ব্যস্ত হয়ে পড়ে। দুজনে এসে ধ্রুব এবং তারার পিঠে হাত বুলিয়ে দিতে থাকে। কাব্য টি টেবিলের উপর থেকে দুটি পানির গ্লাস তাদের দিকে এগিয়ে দিয়ে বলে, আমি আগে থেকে জানতাম এদের রিয়াকশন এরকমই হবে, তাই আমি আগে থেকেই প্রিপারেশন নিয়ে রেখেছিলাম। ধ্রুব এবং তারা পানি খেয়ে কিছুটা শান্ত হতেই একসাথে বলে ওঠে, কি কি সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছো নিয়েছো তোমরা? তোমরা? কথাটা বলেই দুজন দুজনের দিকে তাকায়। কাব্য হেসে বলে ওঠে, তোমাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তোমাদের উচিত এই সিদ্ধান্তে খুশি হওয়া। বার্থডে আমার, অথচ সারপ্রাইজ তোমরা পাচ্ছ। ধ্রুব সাথে সাথে বলে ওঠে। ইম্পসিবল। তারাও একই স্বরে চেঁচিয়ে ওঠে, অসম্ভব। মিসেস সালেহা কাব্যর দিকে চোখ পাকিয়ে তাকায়। কাব্য আর কোনো কথা বলে না, কিন্তু ধ্রুব এবং তারার দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসতে থাকে। তারার বাবা ইমরান সাহেব গলা খাকারি দিয়ে বলে ওঠে, হঠাৎ এই কথা শুনে তোমাদের অবাক হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমরা বেশ ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। তোমাদেরও ভাবার জন্য সময় দেওয়া হবে, আর তোমরাও স্বাধীনভাবে নিজেদের মতো জানাতে পারো, কারণ আমরাই তোমাদের উপর নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছি না। তারা কিছু বলতে নিবে তার আগেই তার মা মিসেস ফারিয়া বলে ওঠে, কিন্তু নিজেদের মত জানানোর আগে অবশ্যই এই বিষয়ে একবার ভেবে দেখবি তোরা। মিসেস ফারিয়ার কথা শুনে তারা আর কিছু বলতে পারে না। সে আর চোখে ধ্রুবর দিকে তাকায়। ধ্রুব তার দিকেই তাকিয়েছিল। চোখে চোখ পড়তে ধ্রুব আসছি বলে সেখান থেকে কেটে পড়ে। হঠাৎ বিয়ের কথা উঠায় তারাও বেশ অস্বস্তি এবং লজ্জায় পড়ে গিয়েছে। সে অজুহাত দেখিয়ে সেখান থেকে প্রস্থান করে তাড়াতাড়ি। বড়রা তাদের আর বাধা দেয় না। সকলের চোখের অগোচরে তারা ধ্রুবদের ছাদে এসে পড়ে। এই মুহূর্তে সকলের নজর থেকে পালানোর জন্য এর থেকে ভালো জায়গা আর মাথায় আসছে না। ছাদে আসতেই এক দমকা বাতাস অনুভব করে সে। যার থেকে মূলত পালানোর জন্য সে ছাদে এসেছিল, সেও ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে রেলিংয়ে হাত ঠেকিয়ে। ধ্রুবকে পেছন থেকে দেখে তারা একবার ভাবে চলে যাবে, কিন্তু পরে নিজে জড়তা কাটিয়ে সে এগিয়ে গিয়ে কিছুটা দূরত্ব বজায় রেখে ধ্রুবর পাশে দাঁড়ায়। স্পষ্ট গলায় প্রশ্ন করে, তুমিও জানতে না এই বিষয়ে আগে থেকে? ধ্রুব তাকায় না তারার দিকে, তার প্রশ্নের উত্তরও দেয় না। উল্টো শান্ত স্বরে পাল্টা প্রশ্ন করে, তোর মত আছে? তারা যেন একটু আগে লিভিং রুমে ঘটে যাওয়া ঘটনার তুলনায় ধ্রুবর এই প্রশ্নে বেশি বিস্মিত হয়। কি উত্তর দিবে তা নিয়ে হঠাৎ দ্বিধায় পড়ে যায়। ধ্রুব একইভাবে আবারও প্রশ্ন করে, ইয়েস অর নো? তারা এবার এক রাশ লজ্জা এবং অস্বস্তি নিয়ে উত্তর দেয়, না। সাথে সাথে ধ্রুব সোজা হয়ে দাঁড়ায়। তারার দিকে তাকিয়ে তার চোখে চোখ রাখে। তারা এতে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। একটু আগের ঘটনার পর থেকে তার ধ্রুবর সামনে আসতে কিছুটা লজ্জা লাগছে তারার। ধ্রুব এবার বলে ওঠে, কালকের মধ্যে সব আবার আগের মতো হয়ে যাবে। জোর করে বিয়ের পক্ষে আমিও নেই। খালামণি আর খালুর সাথেও আমি কথা বলে নিব, তুই চিন্তা করিস না। বলেই ধ্রুব আর সেখানে এক মুহূর্ত অপেক্ষা করে না, বড় বড় পা ফেলে প্রস্থান করে। তারা মনে মনে বলে ওঠে, জেন্টলম্যান ধ্রুব ভাইয়া।
রাত 10:54 মিসেস সালেহা নিজের রুমে শুয়ে আছেন। হঠাৎ দরজায় নখের শব্দ শুনে তিনি উঠে বসেন। বালিশের পাশ থেকে চশমাটা চোখে পড়তে পড়তে বলে ওঠেন, ভেতরে আয়। ধ্রুব দরজা খুলে ভেতরে প্রবেশ করে। ধীর পায়ে এসে নিজের মায়ের সামনে বসে। সে কিছু বলতে নিবে তার আগেই মিসেস সালেহা বলেন, আমি জানি তুই কি বলতে এসেছিস। ধ্রুব প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় মায়ের দিকে। মিসেস সালেহা একইভাবে আবারও বলেন, বিয়ের জন্য না করতে এসেছিস তো? ধ্রুব ধীর স্বরে জানায়, তারার মতো নেই। আর তাছাড়াও বিষয়টা আমার কাছে খুব অদ্ভুত লাগছে। তারাকে আমি কখনো ওই নজরে দেখিনি, না ওকে নিয়ে ভেবেছি। এখন হঠাৎ করে কিভাবে ওকে নিয়ে ভাবি। মিসেস সালেহা যেন ধ্রুবর এই ধরনের কথার জন্য প্রস্তুতি ছিলেন। তিনি স্বাভাবিক ভঙ্গিতে বলেন, এই সিদ্ধান্তটা মূলত তোর খালুরই। আমি আর তোর খালামণি কেবল এতে একমত হয়েছে। ধ্রুব সামান্য চিন্তিত ভঙ্গিতে বলে, আমার বিয়ে নিয়ে ভাবছো তা মানা যায়, আমি আপত্তি করিনি। কিন্তু তারা সবেমাত্র অনার্স করছে, এখনই ওর বিয়ে নিয়ে কেন ভাবছো তোমরা? 3 মাস আগে তোর খালু যে হার্ট অ্যাটাক করেছিল মনে আছে তোর? ধ্রুব মাথা নেড়ে হ্যাঁ বলে। মিসেস সালেহা বলেন, তারপর থেকে ইমরান ভাই মূলত তারার বিয়ের কথা নিয়ে ভাবছেন। ওনার শরীরের অবস্থা যে খুব একটা ভালো না তা তোরও অজানা নয়। আর ওনার পরিচিতির মধ্যে পাত্র হিসেবে তোকে একমাত্র ওনার ভালো লেগেছে। যেহেতু তোর আর তারার কারোরই ব্যক্তিগত কোনো পছন্দ নেই, তাই আমাদেরও মনে হয়েছে তোদের বিয়ে হওয়াটাই উত্তম। মিসেস সালেহা থামে, ছেলের দিকে তাকায়। একদণ্ড থেমে তিনি আশাবাদী হয়ে ছেলের হাত নিজের হাতের মুঠোয় নেয়। আবারও বলতে শুরু করে, বিয়ের আগ পর্যন্ত একটা মেয়ের সমস্ত দায়িত্ব তার বাবার উপর থাকে, কিন্তু বিয়ের পর তার সব দায়িত্ব তার স্বামীর উপর এসে পড়ে। আর এই দায়িত্বটা থাকে বাকি সম্পূর্ণ জীবনের। তারার জন্য ইমরান ভাই তোকে পছন্দ করেছেন, মানে ওনার তোর উপর ভরসা আছে। ধ্রুব চুপচাপ সব শুনে। মায়ের কথায় পিঠে সে আর কথা খুঁজে পায় না। নিজের রুমে ফিরে আসে সে। বিছানায় গা এলিয়ে দিয়ে চোখ বুজে রায়। গভীরভাবে অনেকক্ষণ ধরে কিছু একটা চিন্তা করে সে। তারপর চটজলদি চোখ মেলে ফোন হাতে নিয়ে কন্ট্যাক্ট লিস্টে যায়। একটা মেসেজ পাঠিয়ে আবার আগের ভঙ্গিতে চোখ বুজে শুয়ে রায়। উই নিড টু টক, ওয়েট ফর মি টুমোরো আফটার ফিনিশিং ইয়োর ক্লাস, আই উইল পিক ইউ আপ। মেসেজটা পড়ে তারা একবার সময়টা দেখে নেয়। ঘড়ির কাঁটা প্রায় 12টা ছুঁই ছুঁই। এই সময় সাধারণত ধ্রুব কখনো তাকে মেসেজ বা কল করেনি ইতিপূর্বে। শুধু এই সময় কেন, খুব বেশি প্রয়োজনীয় কথা ছাড়া ধ্রুব কখনোই তাকে মেসেজ বা কল করেনি। তারার মতে ধ্রুব ডিকশনারিতে কমিউনিকেশন নামক শব্দে বিশাল এক ফাটল রয়েছে। না হলে একটা মানুষ প্রয়োজনীয় আলাপ ছাড়া কিভাবে পারে সারাক্ষণ চুপচাপ থাকতে? তারা দ্বারা তো কখনোই সম্ভব না কথা না বলে থাকা। সেই হিসেব আপাতত সে করছে না। তার মাথায় ঘুরছে অন্য চিন্তা। ধ্রুব নিশ্চয়ই কোনো জরুরি বিষয়ে কথা বলার জন্যই কালকে দেখা করতে বলেছে। আপাতত তাদের বিয়ের প্রসঙ্গ ছাড়া অন্য কোনো জরুরি বিষয় তার আর মনে পড়ছে না। বিয়ের প্রসঙ্গ মনে পড়তেই তারা আবারও একরাশ দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। এই বিষয়ে সে ভাবতেই চায় না। অ্যারেঞ্জ ম্যারেজ নিয়ে তার আর কোনো মাথা ব্যথা নেই, কিন্তু যে মানুষের সাথে সবকিছু মিসম্যাচড তার সাথে সারা জীবন পার করাটা নেহাত ইম্পসিবল। এসব ভাবতে ভাবতে তারার মাথা ধরে আসে, এক কাপ চা হলে ভালো হয়। তারা চা বানানোর জন্য নিচে রান্নাঘরে যেতেই দেখতে পায় রান্নাঘরে লাইট জ্বলছে। নিশ্চয়ই তার মা উঠেছে। মিসেস ফারিয়ার ইনসোমিয়ার সমস্যা আছে, রাতে ঘুম খুবই অল্প হয় ওনার। তখন তিনি হয় রান্নাঘরে সময় কাটান, না হয় বই পড়েন। তারা রান্নাঘরে প্রবেশ করতেই দেখতে পায় তার মা ওভেনের সামনে দাঁড়িয়ে কিছু একটা করছে। তারা বলে ওঠে, বাবা ঘুমিয়ে পড়েছে? মিসেস ফারিয়া তারাকে দেখে একগাল হেসে বলেন, হ্যাঁ, ওষুধ খেয়েই ঘুমিয়ে পড়েছে। আমার ঘুম আসছিল না, তাই এসে কুকিজ বেক করছি। তুই খাবি? তারা হাই তুলতে তুলতে বলে, হ্যাঁ খাওয়া যায়, কিন্তু সাথে 1 কাপ চা লাগবে আমার। মিসেস ফারিয়া একইভাবে হেসে বলেন, চা অলরেডি চুলোয় বসিয়েছি আমি, তুই গিয়ে বস, আমি নিয়ে আসছি। তারা অবাক হয়, বিস্ময় নিয়ে প্রশ্ন করে, তুমি কিভাবে জানলে আমি চা খাবো? মা তো আর সব বুঝি। আমি জানতাম তুই ঘুমাবি না, বিয়ে নিয়ে হয়তো চিন্তা করছিস। বিয়ের কথা শুনে তারা আবারও অপ্রস্তুত হয়ে পড়ে। সে বলে, আমি তাহলে ডাইনিং টেবিলে বসছি, তুমি আসো।
এটা বলেই তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসে সে। এই বিষয়ে কথা বলতে অপ্রস্তুত বোধ করছে সে, কিন্তু একবার কথা বলার প্রয়োজনও অনুভব করে সে। বেশ কিছুক্ষণ পর মিসেস ফারিয়া একটা ট্রেতে করে 2 কাপ চা এবং কিছু কুকিজ নিয়ে তারার পাশে এসে বসে। তারা বেশ কিছুক্ষণ চেষ্টা করেও কি বলবে বুঝে উঠতে পারে না। এতে নিজের উপরেই বেশ বিরক্ত হয় সে। মনে মনে নিজেকে গালমন্দ করে সে। এইভাবে তো সারা দিন তোতা পাখির মতো কথা বলতে পারিস, আর এখন মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। মিসেস ফারিয়া নিজে থেকেই বলে ওঠেন। বিয়ের বিষয়ে কথা বলতে চাচ্ছিস? তারা হাঁপ ছেড়ে বাঁচে। এই সুযোগের অপেক্ষায় ছিল সে। এক নাগাড়ে বলে ফেলে, ধ্রুব ভাইয়া আর আমার বিয়ে ইম্পসিবল মা। উই আর নট মেড ফর ইচ আদার। মিসেস ফারিয়া প্রশ্ন করে, তুই কি এই ব্যাপারে ভেবে তারপর সিদ্ধান্ত জানাচ্ছিস? আমি এই ব্যাপারে ভাবতেই চাই না মা। মিসেস ফারিয়া এবার হেসে প্রশ্ন করে, না ভেবেই তুই কিভাবে বলে দিচ্ছিস যে তোরা নট মেড ফর ইচ আদার? তারা বিরক্ত হয়ে বলে, কারণ আমার আর ধ্রুব ভাইয়ার মাঝে আকাশ পাতাল ফারাক। সে যদি হয় কোনো বীজগণিতের সমীকরণ, তাহলে আমি হচ্ছি সেই সমীকরণের শূন্য ফল। সে যদি হয় ইংরেজি গ্রামারের রাইট ফর্ম অফ ভার্ভ, আমি তাহলে টেন্স। সে যদি হয় বাংলা বইয়ের পদ্য, আমি তাহলে গদ্য। সে যদি হয় ফিজিক্সের স্থির তড়িৎ, আমি তাহলে চলতড়িৎ। কি ভয়ঙ্কর অবস্থা, ভাবতে পারছো? মিসেস ফারিয়া অবাক হয়ে প্রশ্ন করে, হঠাৎ তোর পড়াশোনার প্রতি এত আগ্রহ কিভাবে আসলো? যেই মেয়ের বইয়ের প্রতি এত অনীহা, তার ধ্রুবর সাথে বিয়ের কথা উঠতেই এত উন্নতি। এমন জানলে তো আমি আরো আগে তোকে ধরে বেঁধে ধ্রুবর সাথে বিয়ে দিয়ে দিতাম। তারা বিরক্ত হয়ে বলে। উফ মা, আমি তো শুধু উদাহরণ দিচ্ছিলাম। মিসেস ফারিয়া এবার কিছুটা সিরিয়াস হয়ে তারার দিকে তাকায়, গম্ভীর গলায় বলে, আমি এখন যা বলছি তা মন দিয়ে শুনে ভেবেচিন্তে তবেই আমাকে নিজের সিদ্ধান্ত জানাবি। তোর বাবা আর আমার চিন্তাটা তুই বুঝবি না। একটা মাত্র মেয়ে তুই আমাদের। তোর বিয়ের ব্যাপারে ভাবার সময় আমি আর তোর বাবা তোর ভালো থাকাটা নিয়ে চিন্তা করি, আর তোর ভালো থাকাটা নির্ভর করে বিশ্বস্ত কেউ তোর জীবনসঙ্গী হলে। এখন তুই নিজেই বল, ধ্রুব ছাড়া তোর চেনা জানার মধ্যে আর কোনো বিশ্বস্ত পাত্র আছে? ধ্রুব তোর জন্য বেশ চয়েস মা। শেষের কথাটা কিছুটা আদুরে ভঙ্গিতে বলেন মিসেস ফারিয়া। ওনার কথার প্রভাব কিছুটা হলেও তারার উপর পড়ে। তারা নড়ে চড়ে বসে, চায়ের কাপের দিকে তাকিয়ে কিছু একটা ভাবে, তারপর প্রশ্ন করে, কিন্তু বিয়ের জন্য কি ভালোবাসা ইম্পর্ট্যান্ট না মা? সব বিয়ে তো আর লাভ ম্যারেজ হয় না। আর অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে বিয়ের আগে ভালোবাসাটা ইম্পর্টেন্ট না, কারণ সেই ভালোবাসাটা বিয়ের পর আপনা আপনি এসে পড়ে। এই সম্পর্কের জোর অনেক মজবুত। তারা চুপচাপ মিসেস ফারিয়ার কথা শুনে যায়। নিজের মায়ের কথা যে ফেলে দেওয়ার মতো না তা অনুভব করে সে, কিন্তু দিন শেষে সিদ্ধান্ত কেবল তার এবং ধ্রুবর। তাদের হ্যাঁই এখন বদলে দিতে পারে তাদের সম্পূর্ণ জীবন। ক্যাম্পাসের ক্যান্টিনে মাথায় হাত দিয়ে বসে আছে তারা। তার সামনে বরাবর বসে আছে তার বেস্ট ফ্রেন্ড অনিমা, যা দৃষ্টি আপাতত চিন্তিত তারার মুখশ্রী জুড়ে বিচরণ করছে। গত 15 মিনিট ধরে তারা একইভাবে মাথায় হাত দিয়ে বসে আছে। একটা পর্যায়ে অনিমা বিরক্ত হয়ে বলে ওঠে, তোকে দেখি মনে হচ্ছে তোর জামাই পটল তুলেছে, আর সেই চোখে তুই জনম দুঃখিনী মাথায় হাত দিয়ে বসে আছিস। তারা রাগী চোখে অনিমার দিকে তাকায়। অনিমা ভাবলেশহীন ভঙ্গিতে তারার সেই রাগী দৃষ্টিকে উপেক্ষা করে বলে ওঠে, শুন জান, তোকে একটা কথা বলি। এই ভাইয়া থেকে সাইয়া হয়ে যাওয়া প্রাণীদের উপর থেকে দেখেই মনে হয় না এরা ভাজা মাছ উল্টে খেতে জানে না, কিন্তু ভেতরে ভেতরে এরা মাছ সহ তোকে ভেজে ভুনা করে খেয়ে ফেলতে পারবে। তাই এদের থেকে সাবধানে থাকা উচিত। তারা রাগী স্বরে বলে ওঠে, একদম ধ্রুব ভাইয়ার নামে আজে বাজে কথা বলবি না। অনিমা ভেঙচি কেটে বলে, আজকে যেই মুখে বলছিস ভাইয়া ভাইয়া, একদিন সেই মুখেই সকাল সন্ধ্যা জপবি সাইয়া সাইয়া। তারা এবার রেগে কিছু বলতে নিবে, তার আগেই টেবিলের ওপর রাখা তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে স্পষ্ট করে লেখা মানুষটির নাম শব্দ করে পড়ে অনিমা। ধ্রুব ভাইয়া। তারা অনিমাকে চোখের ইশারায় চুপ হতে বলে ফোন রিসিভ করে। ধ্রুব তাকে জানায় সে ক্যাম্পাসের বাহিরেই অপেক্ষা করছে।
তারা ফোন রাখতেই অনিমা বলে, কল লিস্ট থেকে তোর জামাইয়ের নামে শেষে ভাইয়া কেটে সাইয়া লেখ। তোর সাইয়া হওয়ার খুশিতে যদি উনি নিজের একমাত্র শালি তথা আমাকে ট্রিট দিয়ে ধন্য করে। তারা রাগ হয়ে দাঁড়িয়ে পড়ে, ব্যাগ নিতে নিতে বলে, সে আমার জামাইও না আর সাইয়াও না, কিন্তু আমার না হওয়া দুলা ভাই অনেকক্ষণ ধরে তোকে চোখে হারাচ্ছে মনে হয়। তুই তোর সাইয়ার ক্লাস নে, আমি আমার ভাইয়ার কাছে যাই। বলেই তারা ক্যান্টিন থেকে বেরিয়ে পড়ে। তারার কথায় অনিমা ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকায়। তখনই দেখতে পায় তাদের থেকে কয়েক টেবিল পরেই বসে আছে নাহিদ, যার ছলছল দৃষ্টি আপাতত অনিমার দিকেই নিবদ্ধ। সাথে সাথে অনিমার মেজাজ গরম হয়, মনে মনে বলে ওঠে, আজকে এই ছাগলের কপালে রং ধুলাই আছে। বাহিরে মুষলধারে বৃষ্টি পড়ছে। দিয়াবাড়ির রাস্তার একপাশে গাড়ি থামিয়ে ভেতরে চুপচাপ বসে আছে ধ্রুব আর তারা। দুজনেই অপেক্ষা করছে অপরজনের মুখ থেকে কিছু একটা শোনার আশায়। কিন্তু অনেকক্ষণ সময় অতিবাহিত হওয়ার পরও যখন দুজনেই নীরবতা বজায় রেখে চলেছে, তখন দুজনেই একসাথে বলে ওঠে, আমার কিছু বলার আছে। কথাটা বলে দুজনেই বোকা বনে যায়। ধ্রুব থেমে হালকা গলা ঝেড়ে বলে ওঠে, তুই আগে বল। তারা আর চোখে ধ্রুবর দিকে একবার তাকায়, তারপর দৃষ্টি জানালার বাইরে নিবদ্ধ করে বলে, আমি কালকে সারা রাত এই বিষয়ে ভেবেছি, অ্যান্ড আই থিঙ্ক তুমি এতটাও খারাপ অপশন না। ধ্রুব তড়িৎ তাকায় তারার পানে। তারা কথাটা বলে বেশ স্বাভাবিক ভঙ্গিতেই বাহিরে বৃষ্টির তালে মগ্ন। ধ্রুব নিজেও এবার ঘাড় ঘুরিয়ে জানালার বাইরে থাকায় কিছুক্ষণ পরেই স্পষ্ট স্বরে বলে ওঠে, তুইও খারাপ না। কথাটা বলে ধ্রুব আবারও তারার দিকে তাকায়। এবার তারাও কিছুটা বিস্ময় নিয়েই তার দিকে তাকায়। তার বিশ্বাস হচ্ছে না ধ্রুব তাকে নিয়ে ভেবেছে। তারা চোখ শুরু করে বলে ওঠে, ভেবে দেখো, এখনো সময় আছে, পরে বলতে পারবেন আমি জিজ্ঞেস করিনি। ধ্রুব কিছুটা দৃঢ় গলায় এবার জবাব দেয়, লাইফের এত বড় ডিসিশন আমি নিজে শিওর না হয়ে কখনোই তোকে বলতাম না, আর তোর আপত্তি থাকলে আমি কখনোই আগাতাম না এই বিষয়ে। তোর যেহেতু আপত্তি নেই, সেহেতু আমারও কোনো সমস্যা নেই। এভাবে একদিন বিয়ে করতেই হবে। অপরিচিত কাউকে বিয়ে করলে আমার তাকে বুঝতে আরও সময় লাগবে, কিন্তু তোর কেসে আমার কোনো কষ্ট করতে হবে না। কথাটুকু বলে থামে ধ্রুব। ধ্রুবর কথা শুনে তারা মনে মনে বিরক্ত হয়। তার মানে ধ্রুব শুধুমাত্র ঝামেলা এড়াতে এই বিয়েতে রাজি হয়েছে, কিন্তু সে তো জানেই না তারার থেকে বড় ঝামেলা তার জীবনে আর কিছু হতে পারে না। তারা মনে মনে বলে, তোমাকে নাকি দড়ি দিয়ে ঘোরানোর জন্য এক তারাই যথেষ্ট, মিস্টার ধ্রুব রায়হান। মনে মনে কথাটুকু বলেই তারা তার পাশে বসে থাকা ধ্রুব দিকে তাকায়। সাথে সাথে সে মনে মনে এক ফোন দিয়ে আটে। যেমন পরিকল্পনা সেই অনুযায়ী কাজ শুরু করে দেয় সে। মুখ ভার করে রাগী স্বরে ধ্রুবকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমি তোমার সাথে কোথাও যাব না। ধ্রুব পাশ ফিরে একবার তারার দিকে তাকায়, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি ছাড়া আর কে আছে তোর? যেখানেই যাবি আমাকে সাথে পাবি। তারা সরু চোখে ধ্রুব দিকে তাকায়, সন্দিহান গলায় প্রশ্ন করে, যেখানেই যাই না কেন? ধ্রুব মাথা নেড়ে সম্মতি জানায়। তারার সাথে সাথে একটা অদ্ভুত কাজ করে বসে। ধ্রুব কিছু বুঝে ওঠার আগেই সে গাড়ি থেকে নেমে দিয়াবাড়ির সুন্দর রাস্তা ধরে হাঁটা শুরু করে। ধ্রুব গাড়িতে বসে কিছুক্ষণ তারা দিকে তাকিয়ে থাকে, মনে মনে শোধায়, ধৈর্য পরীক্ষা নিচ্ছিস? তারা হাঁটতে হাঁটতে বেশ অনেকটা সামনে চলে গিয়েছে। হঠাৎ করে সে অনুভব করে তার পিছু পিছু কেউ নিরাপদ দূরত্ব বজায় রেখে হেঁটে চলেছে। তারা চোরা চোখে পেছনে ফিরে তাকায়। সাথে সাথে দেখতে পায় ধ্রুব পকেটে হাত রেখে বৃষ্টির সাথে তাল মিলিয়ে তার পিছু পিছু আসছে। তারা চমকায়, বেশ অবাক হয়। তার ধ্রুব ভাইয়ার জীবনের সব থেকে অপছন্দের জিনিসই হলো বৃষ্টি। সহ্যই করতে পারে না। হালকা বৃষ্টির পানি গায়ে লাগলেই সে জ্বরে কাবু হয়ে যায়। আর সেই ধ্রুব ভাইয়া কিনা এখন তার জন্য এই বৃষ্টির মধ্যে ভিজছে। তারা কিছু বলবে তার আগে ধ্রুব নিজের হাতে থাকা কালো রঙের কোট তারা দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে, যতক্ষণ ইচ্ছে বৃষ্টিতে ভিজ, আমার জ্বর আসার চিন্তা নিতে হবে না। সেবা করার জন্য তুই আছিস। হঠাৎ রিংটোনের শব্দে ঘুমের মধ্যেই তারার ভ্রুযুগলের মাঝখানে সূক্ষ্ম ভাঁজ পড়ে। বার দুয়েক বেজে আপনা আপনিই ফোন কেটে যায়। তৃতীয়বারের মতো রিংটোনের আওয়াজ কানে আসতেই তারা বিরক্তি নিয়ে ঘুমের মধ্যেই ফোন রিসিভ করে কানে ধরে বলে ওঠে, এই মধ্যরাতে কে মরে যাচ্ছে ভাই? তোর ফিউচার হাজব্যান্ড।
তারা এমন উত্তরে আরো বিরক্ত হয়। সে বিরক্তি প্রকাশের সুরেই বলে, আমি সিঙ্গেল ভাই, আমার জামাই কই থেকে আসবে? কথাটুকু বলতে বলতেই হঠাৎ তারার হুঁশ ফিরে। সে ঘুম ফেলে এক লাফে উঠে বসে। দু চোখ কুচকে ফোনের স্ক্রিনের দিকে চোখ পিটপিট করে তাকায়। তারপর একবার সময় দেখে নেয়, রাত 1:28। এই মধ্যরাতে ধ্রুব কেন তাকে কল দিবে? ভাবতে ভাবতে সে ফোন কানে দিয়ে বলে ওঠে, ধ্রুব ভাইয়া। ধ্রুব গম্ভীর গলায় শুধায়। হুম। তারা নিজেই আবারও প্রশ্ন করে, এত রাতে কল দিচ্ছে কেন? জ্বর এসেছে, ঠান্ডাও লেগেছে। তারা অদ্ভুত ভঙ্গিতে আবারও ফোনের দিকে তাকায়। তার মনে পড়ে দুপুরে ধ্রুব তার জন্য বৃষ্টির মধ্যে বেরিয়েছিল গাড়ি থেকে। হয়তো সেই কারণেই জ্বর আর ঠান্ডার আগমন। কিন্তু সেটার জন্য তারাকে কেন ফোন করবে? তার উচিত ডাক্তারকে ফোন করা। ধ্রুবর কলে নিশ্চিত কোনো ডাক্তার না এসে পারবে না। এসব ভাবতে ভাবতেই তারা প্রতি উত্তর করে, তুমি ভুল নাম্বার ডায়াল করেছো। তোমার এখন ডাক্তারকে কল করা উচিত, আমাকে নয়। ধ্রুব এবার কণ্ঠ কিছুটা শীতল করে বলে, আমার বউ তুই হবি, ডাক্তার না। হুট করে ধ্রুবর মুখে আমার বউ শুনে তারা অপ্রস্তুত হয়ে পড়ে। সে মনে মনে ভাবে জ্বরের ঘোরে এই লোকের মাথা গিয়েছে, না হয় এ ধরনের উদ্ভট কথা বলার মানুষ ধ্রুব ভাইয়া না। তারা থেমে প্রশ্ন করে, বউয়ের সাথে ডাক্তারের কি সম্পর্ক? দুপুরে বলেছিলাম তোকে আমার জ্বর আসলে তুই সেবা করবি। তারা বিরক্তির সুরে বিড়বিড়িয়ে বলে, যাতে মাতাল কিন্তু তালে ঠিক। বিয়ে ঠিক হতে না হতেই জামাই সেবা পাওয়ার আশায় মুখিয়ে আছে। ফোনের অপর পাশ থেকে আবারও ধ্রুবর কণ্ঠ শোনা যায়। সে শীতল ও কোমল স্বরে ডাকে, নয়নতারা। আচমকা ধ্রুবর ডাকে তারা হকচকিয়ে ওঠে। ধ্রুব তাকে সব সময় তার সম্পূর্ণ নামে সম্বোধন করে, কিন্তু আজকে ডাক অন্যরকম ছিল। আচমকা তারা এক ধরনের ঢিপ ঢিপ আওয়াজ শুনতে পায়। সে এক হাত নিজের বুকের বা পাশের উপর রাখে। এমন হচ্ছে কেন? এই অনুভূতির সাথে সে পূর্ব পরিচিত নয়। নিজেকে সামলে নিয়ে ধীর স্বরে উত্তর দেয়, হ্যাঁ। অপর পাশ থেকে এখন আর কোনো কথা শোনা যাচ্ছে না। তারা একবার ডাকে, ধ্রুব ভাই। অপর পাশ থেকে কেবলমাত্র ঘন নিঃশ্বাসের শব্দ শুনে তারা নিশ্চিত হয় ধ্রুব ঘুমিয়ে পড়েছে। সে চুপচাপ ফোন রেখে দেয়। কল লিস্টে গিয়ে সে একটি নাম্বার ডায়াল করে। পরপর 11 বার রিং হওয়ার পর কল রিসিভ হয়। সাথে সাথে তারা ঝাঁঝালো স্বরে বলে ওঠে, এখনই উঠ কাব্য, ধ্রুব ভাইয়ের রুমে যা, জ্বর মেপে দেখ কত ডিগ্রি, তারপর মেডিসিন খাইয়ে দে। কাব্য বিরক্তি মাখার সুরে বলে ওঠে, হোয়াট ইজ দিস আপু? ভাইয়া আজকে সন্ধ্যায় বাসায় ফিরে জানালো তোমার বিয়ের জন্য রাজি। এরই মাঝে তোমাদের এত প্রেম জেগে গেল। ভাইয়া প্রেম জ্বর বাঁধিয়ে ফেললো, আর তুমি মাঝরাতে প্রেম ব্যাকুল হয়ে মাঝরাতে আমাকে কল করে তোমার জামাইয়ের সেবা করতে বলছো। তারা ধমকের সুরে বলে, একটা থাপ্পড় খাবি। কিসের প্রেম, কিসের জামাই? তোর ভাই মাঝরাতে আমাকে কল করে বলেছে তার জ্বর এসেছে। এখন আমি তো আর মাঝরাতে মিরপুর থেকে উত্তরে যেতে পারবো না, তাই তোকে ফোন দিয়েছি। কাব্য এবার শোয়া থেকে উঠে বসে বলে, বুঝতে পেরেছি। আমি আরো তোমাদের বিয়ের পক্ষে ছিলাম, কারণ আমার মনে হয়েছে বিয়ের পর আমার দল ভারী হবে। কিন্তু এখানে তো সিনেমার টাইটেলই বদলে গেল। আমার এখন মনে হচ্ছে তুমি আর ভাইয়া এক টিমে চলে যাবা, আর আমি একা থেকেই যাব। তারা বিরক্ত হয়ে ফোন কেটে দিয়ে আবারও ভিডিও কল দেয় কাব্যকে। কাব্য ফোন রিসিভ করতেই তারা বলে, ওঠ, আমার সামনেই এখন যা, গিয়ে তাড়াতাড়ি ধ্রুব ভাইয়ার জ্বর মেপে ওষুধ দে। কাব্য মাথায় হাত দিয়ে বলে ওঠে, সাংঘাতিক অবস্থা আপু। তুমি মাঝরাতে ভাইয়াকে দেখার জন্য ভিডিও কলও দিচ্ছ। গতকালও তো তুমি বিয়ের বিরুদ্ধে ছিলে, আর আজকেই এই হাল। তারা রাগ দেখিয়ে বলে, তুই যাবি? সাথে সাথে কাব্য নেমে রুম থেকে বেরিয়ে ধ্রুব রুমের সামনে যায়। দরজার নব ঘুরিয়ে রুমে প্রবেশ করে দেখে ধ্রুব বিছানায় উপর হয়ে ঘুমিয়ে আছে। তার বালিশের একপাশে ফোন রাখা। কাব্য ইচ্ছে করেই নিজের হাতের ফোনটা বেডসাইড ক্যাবিনেটে এমনভাবে রাখে যেন তারা ধ্রুবকে দেখতে পায়। আচমকা ফোনের স্ক্রিনে ধ্রুবর মুখশ্রী ভেসে উঠতেই তারার মায়া হয়। ধ্রুবর চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে বেচারা জ্বরের সম্পূর্ণ কাবু। তারা মনে মনে দুপুরে ধ্রুব ধৈর্য পরীক্ষা নেওয়ার জন্য আফসোস করে। হঠাৎ তারা লক্ষ্য করে সদা পরিপাটি ফর্মাল গেটআপে দেখা ধ্রুব ভাইয়াকে এখন এমন উস্কো খুস্কো অবস্থায় দেখতে বেশ আদরে লাগছে। ঠান্ডায় লাল হয়ে থাকা নাক, উস্কো খুস্কো চুল, সবকিছু তারার মনকে এলোমেলো করে দিচ্ছে। তারা নিজেকে সামলে নিয়ে মনে মনে বলে,
বেহায়া মেয়ে, নিজেকে সামলা। তখনই ফোনের অপর পাশ থেকে কাব্য বলে, ও মাই গড, 104 ডিগ্রি। আপু আমি এখন ফোন রাখছি, ভাইয়াকে ডেকে তুলে ওষুধ দিচ্ছি, জলবুটিও দিতে হতে পারে। তারাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই কাব্য কল কেটে দেয়। তারা বসে বসে দাঁত দিয়ে নখ কাটতে কাটতে ধ্রুবর জন্য চিন্তা করতে থাকে। হঠাৎ সে উপলব্ধি করে সে হুট করেই ধ্রুবকে নিয়ে বেশি ভাবছে। আগে তো কখনো এমন হয়নি। তার মা বলেছিল বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে মায়া ভালোবাসা আপনা আপনি এসে পড়ে, কিন্তু তাদের তো এখনো বিয়ে হয়নি। তারা আবার নিজেকে শাসায়। নো তারা, এসব প্রেম ভালোবাসায় পড়ে কোমর ভাঙা যাবে না এখনই, পরে আজীবন আর উঠে দাঁড়াতে পারবি না। জান, ট্রাস্ট মি, সুমাইয়ার সাথে আমার কিচ্ছু নেই, তুমি ভুল শুনছো। অনিমা তেলে বেগুনে জ্বলে উঠে নাহিদের কথা শুনে ঝাঁঝালো স্বরে বলে, তুই কি বোঝাতে চাচ্ছিস? আমি কানে ঠিকঠাক শুনি না? নাহিদ বোঝানোর ভঙ্গিতে বলে, তুমি আবার ভুল বুঝছো। তোর সাথে আমার ব্রেকআপ ফাইনাল। আর জীবনে যদি আমার আশেপাশে ঘুরঘুর করতে দেখি তো তোর 14 পুরুষের নাম ফুলিয়ে দিব কেলানি দিয়ে। এইটুকু বলেই অনিমা হনহনিয়ে বেরিয়ে যেতে নিয়ে আবারও ফিরে এসে নাহিদের সামনে দাঁড়িয়ে বলে ওঠে, আর যেহেতু ব্রেকআপ ফাইনাল, সেহেতু তোর সাথে 2 মাসের প্রেমের রিভিউ দিয়ে যাই। প্রথমত, তুই জীবনে নিজের চেহারা আয়না দেখেছিস? প্রেমে পড়লে মানুষ অন্ধ হয়ে যায়, তাই এতদিন আমি খেয়াল করিনি, কিন্তু এখন তোর চেহারা দেখলেই মনে হয় কোনো বানরের দিকে তাকিয়ে আছে। তোর সাথে সুমাইয়াকে ভালো মানায়। ইউ ডিজার্ভ হার। এটুকু বলেই নাহিদকে কিছু বলার সুযোগ না দিয়েই অনিমা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ে। শুভ বিছানায় হেলান দিয়ে বসে বসে ল্যাপটপে কাজ করছে। শরীর খারাপ থাকায় সে আজ আর অফিসে যায়নি, তাই বাসায় বসেই ল্যাপটপে কাজ করছে। তারা তার সামনে বসে তার দিকেই তাকিয়ে আছে বেশ অনেকক্ষণ ধরে, কিন্তু সেদিকে ধ্রুবর কোনো হেলদোল নেই, সে নিজের কাজে মগ্ন। তারা কাব্যের সাথে দেখা করতে আসার বাহানা দিয়ে ধ্রুবকে দেখতে এসেছে সেটা সরাসরি বলতে তার লজ্জা করছিল। আচমকা ধ্রুব ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ তুলে তারার দিকে তাকায়। সাথে সাথে তারা অপ্রস্তুত হয়ে দৃষ্টি সরিয়ে ফেলে। ধ্রুব প্রশ্ন করে, কাল রাতে আমি তোকে কল দিয়ে কি বলেছিলাম? ধ্রুবর প্রশ্ন শুনে তারা চোখ ঘুরিয়ে তাকায়। মনে মনে ভাবে তার মানে ধ্রুব ভাই আর মনে নেই কাল রাতের ঘটনা। তারা বলে, কি জানি, আমার তো মনে নেই, আমি তখন ঘুমের মাঝে ছিলাম। ধ্রুব বেরস মুখে ও আচ্ছা বলে কাজে মনোযোগ দেয়। আবার নীরবতা। তারা রাগ লাগছে। এই লোকের সাথে সারা জীবন পার করবে কিভাবে সে? গত 45 মিনিট ধরে তারা এই রুমে বসে আছে, আর ধ্রুব গুনে গুনে তার সাথে কেবল 5টা বাক্য বিনিময় করেছে। চুপচাপ থাকতে তার হাঁসফাঁস লাগছে। সে হঠাৎ কিছু একটা মনে করে বলে ওঠে, ও হ্যাঁ, আমার তোমাকে আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত বলার ছিল। ধ্রুব ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ না তুলেই প্রশ্ন করে, কি শর্ত? তারা অকপটে বলে, বিয়ের পর আমাকে পড়াশোনা করার জন্য ধমকাধমকি করতে পারবে না কাব্যর মতো। আমি কিন্তু কাব্য না, মনে রেখো। ধ্রুব আবারও ল্যাপটপ বন্ধ করে রেখে শান্ত দৃষ্টি মেলে তারার দিকে তাকায়। তারপর প্রশ্ন করে, তাহলে কে তুই? সাথে সাথে তারার মনে পড়ে যায় গত রাতে ধ্রুবর বলা, আমার বউ তুই হবি, ডাক্তার না। তারার গাল লাল হয়ে যায় লজ্জায়। তৎক্ষণাৎ সে বিনা বাক্য ব্যয়ে রুম থেকে বেরিয়ে যায়। ধ্রুব তারা যাওয়ার পানে তাকিয়ে রয় কিছুক্ষণ। তারপর নিজের ফোন হাতে নিয়ে কল রেকর্ড থেকে গত রাতে তারার সাথে তার কথোপকথন শুনে নেয়। রেকর্ডিং শুনতে শুনতে তার মনে পড়ে যায় সকালে স্কুলে যাওয়ার আগে কাব্যের বলা কথা। মাঝরাতে তোমার হবু বউ আমাকে কল করে তোমার সেবায় নিয়োজিত করেছে কালকে। ভাইয়া, এসব কিন্তু ঠিক না। তুমি তাড়াতাড়ি আপুকে বিয়ে করে ভাবি বানিয়ে নিয়ে আসো, না হলে আপু এভাবেই আমার ঘুমের 40 বানিয়ে দিবে প্রতি রাতে। ধ্রুব রুম থেকে বের হয়েই তারা কাজ আছে বলে খালামণির থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। বাসার গেট পেরিয়ে বের হয়ে গাড়িতে ওঠার আগ মুহূর্তে তার ফোনে একটা মেসেজ আসে। সে মেসেজ ওপেন করে দেখে সেখানে লেখা, আমি তোকে বিয়ে করতে যাচ্ছি। ইটস নট এ বিজনেস ডিল। আর বিয়ে কখনো এগ্রিমেন্ট কিংবা শর্ত দিয়ে চলে না, তাই ইয়োর কন্ডিশন ইজ রিজেক্টেড। মেসেজটা পড়তেই তারা চোখ আপনা আপনি চলে যায় ধ্রুবর বারান্দার দিকে। সেদিকে তাকাতেই সে দেখতে পায় ধ্রুব বারান্দায় দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে কফির মগে চুমুক দিচ্ছে।
তারার সাথে সাথে দৃষ্টি ফিরিয়ে নেয়। এই লোকের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকার রিস্ক সে নিতে চায় না। কখন ব্রেক ফেল করে ঠুস করে প্রেমে পড়ে যায় বলা যায় না। আশরাফ নিবাসে আজ রমরমা পরিবেশ। ধ্রুব ও তারার বাগদান উপলক্ষে দুই পরিবারের সকলে একত্রিত হয়েছেন। মিসেস ফারিয়া ঘুরে ফিরে রান্নাবান্না তদারকি করে বেড়াচ্ছেন। মিসেস সালেহাও তাকে সঙ্গ দিচ্ছেন। ইমরান সাহেবও ঘুরে সকল কাজ একবার দেখে নিচ্ছেন। একমাত্র মেয়ের বিয়ের অনুষ্ঠানের সূচনা লগ্নের খুশি তার চোখে মুখে প্রকাশ পাচ্ছে। দরজায় নখের শব্দ পেতেই অনিমা প্রশ্ন করে, কে? আমি কাব্য। নিচে সবাই তারা আপুর জন্য ওয়েট করছে, ভাইয়াও এসে পড়ে। তোমাদের আর কতক্ষণ লাগবে রেডি হতে? আসছি আমরা। বলেই অনিমা তারার কাছে এগিয়ে যায়। এক জোড়া কানের দুল তারার হাতে দিয়ে সে বলে ওঠে, তোর সাইয়া ওর নিচে এসে পড়েছে, তাড়াতাড়ি চল। বেচারা যদি আবার অপেক্ষা সইতে না পেরে নিজেই একটু পর এসে দরজা নক করা শুরু করে দেয়। তারা কানে দুলের হুক লাগাতে লাগাতে সামান্য হেসে বলে ওঠে, অপেক্ষা করুক, অপেক্ষা করতে দোষের কিছু নেই। তারাদের বাসা লিভিং রুম শহর সম্পূর্ণ ঘর বিভিন্ন ফুল দিয়ে সাজানো হয়েছে। বাগদান হওয়ায় ধ্রুব এবং তারা দুজনেই ঘরোয়া আয়োজনেই যাচ্ছিল। তাই খুব সীমিত সংখ্যক মানুষ নিয়েই বাগদানের আয়োজন করেছেন ইমরান সাহেব। লিভিং রুমে সকলেই তারার অপেক্ষায় বসে আছে। ধ্রুব ফর্মাল গেট আপে বসে ফোন চালাচ্ছিল। তখনই কাব্য দৌড়ে নিচে এসে বলে, আপু আসছে। লিভিং রুমে উপস্থিত সকলেই উঠে দাঁড়ায়। ধ্রুব নিজের হাতের ফোন পকেটে রেখে উঠে দাঁড়ায়। তখনই অনিমা তারাকে নিয়ে লিভিং রুমে প্রবেশ করে। হালকা গোলাপি রঙের জামদানি শাড়ি পরে চুল লুজ কার্ল করে ছেড়ে রেখেছে তারা। তার দৃষ্টি নিচের দিকেই নিবদ্ধ। অনিমা তারাকে ধ্রুবর পাশে এনে দাঁড় করিয়ে দেওয়ায় একটু পরে ধ্রুব ফিসফিসিয়ে বলে ওঠে, সুন্দর লাগছে তোকে, বাই দ্য ওয়ে। তারা আর চোখে ধ্রুবর দিকে তাকায়। ধ্রুবর সামনে তাকিয়ে আছে হাসি মুখে। তারা সামান্য লজ্জা পায়। ধ্রুবর থেকে নিজের দৃষ্টি সরিয়ে নিয়ে সেও একই সুরে বলে, তোমাকে খারাপ লাগছে না? বাম হাতের অনামিকা আঙ্গুলের হীরার আংটিটার দিকে তাকিয়ে আছে তারা। নীল রঙের পাথরটি অনেকটা তারাকৃতির মতো দেখতে। ধ্রুব নিজে অর্ডার দিয়ে বানিয়েছে এটা। সত্যি বলতে তারারও বেশ পছন্দ হয়েছে। এজন্যই একটু পর পর নিজের হাতের দিকে তাকিয়ে এটা দেখছে। বিয়ের তারিখ 2 সপ্তাহ পরে ঠিক করা হয়েছে। এত তাড়াতাড়ি ডেট ফিক্সড করার অন্যতম কারণ হচ্ছে সামনের মাসে ধ্রুব একটা বিজনেস ট্রিপে দেশের বাইরে যেতে হবে। তার আগে বিয়ের কাজ সম্পন্ন করতে চান দুই পরিবারের বড়রা। তারার ভাবনার মধ্যেই তার ফোনে কল আসে। সে তাকিয়ে দেখে কাব্য কল করেছে। তারা শোয়া থেকে উঠে বসে ফোন রিসিভ করতেই কাব্য বলে ওঠে, আপু আই ওয়ান্ট জাস্টিস। তারা ভ্রুকুচকে বলে, তোর আবার কি হয়েছে? কাব্য রাগী স্বরে বলে, জুলুম চলছে আমার উপর। তারা বিজ্ঞের মতো বলে, কে তোমার উপর জুলুম করেছে বৎস? আমাকে বলো, আমি এর বিহিত করছি। তোমার জামাই। তারা একই সুরে বলে, আমার জামাই? কে সেই জামাই? কাব্য এবার বিরক্ত হয়। যার সাথে আজ সন্ধ্যায় তোমার এঙ্গেজমেন্ট হয়েছে সেই জামাই। তারা হাসি চেপে রেখে প্রশ্ন করে, তা সে কি করেছে শুনি? আমি বলেছি আগামী 2 সপ্তাহ তোমাদের বিয়ে উপলক্ষে আমি স্কুল যাব না। ভাইয়া আমার দিকে এমনভাবে তাকিয়েছে যেন চোখ দিয়ে গিলে খাবে আমাকে। তারা বলে, এখন এতে আমি কি করতে পারি? তুমিও তো কিছু একটা করতে পারো। আমি মুভি আর ড্রামাতে দেখেছি বিয়ের পর বড় বড় মাফিয়ারাও বইয়ের ইশারায় চলে। তাহলে তুমিও ভাইয়াকে নিজের ইশারায় চালিয়ে রাজি করিয়ে ফেলো প্লিজ। তারা মনে মনে বলে, নিজেই গত 2 দিন ধরে আমার ভাবনায় এসে আমাকে নাচাচ্ছে, আর আমি কি না তাকে নিজের ইচ্ছায় চালাবো? অপর পাশ থেকে কাব্য বলে ওঠে। আপু তারা এবার কিছুটা ভেবে বলে, আমি যা বলবো তা করলে আমি তোর 2 সপ্তাহের ছুটি মৌকুফ করব। কাব্য খুশি হয়ে বলে, তুমি যা বলবে তাই করব। তারা এবার বিছানা ছেড়ে নেমে হাঁটা শুরু করে। হাসি হাসি মুখে বলে, তোর ভাইয়ার মনে বউ নামক ভীতি প্রবেশ করাতে হবে। কাব্য মাথা চুলকে বলে, সেটা আবার কি জিনিস? সেটাও তোকে আমার শিখিয়ে দিতে হবে? সারাদিন এত মুভি ড্রামা দেখিস, সেখান থেকে কিছু শিখিসনি? এমন কিছু কর যাতে তোর ভাইয়ার মনে বউ নিয়ে ভয় জন্মায়। একবার আমাকে ভয় পাওয়া শুরু করলে পরে আপনা আপনি আমার ইশারায় চলবে। কাব্য এবার সব দাঁতগুলো বের করে হেসে বলে, বুঝতে পেরেছি। নো চিন্তা,
আমি এখন কি করি শুধু দেখো। নিজের রুমে সোফায় বসে কিছু ফাইল দেখছিল ধ্রুব। তখনই রুমের দরজায় নক করে ভেতরে প্রবেশ করে কাব্য। কাব্যকে দেখে ধ্রুব বিরক্তির সুরে বলে ওঠে, আবারও কানের কাছে একই ধানাই পানাই গাইতে আসবি না কাব্য। এইভাবেই লাস্ট সেমিস্টারে ডাব্বা মেরেছিস, এখন আবার কোন মুখে 2 সপ্তাহের ছুটি চাস? কাব্য ধ্রুবর পাশে বসতে বসতে বলে ওঠে, আমি সেজন্য আসিনি ভাইয়া, আমি আরো গুরুত্বপূর্ণ কাজে এসেছি। ধ্রুব আর চোখে কাব্যের দিকে তাকায়। তারপর আবার ফাইলে মনোযোগ দিয়ে বিদ্রুপের সুরে বলে ওঠে, তোর ডিকশনারিতে আবার গুরুত্বপূর্ণ নামক শব্দ কবে থেকে যোগ হলো? কাব্য খুবই সিরিয়াস মুখ করে বলে, আমি মোটেও ফান করতে আসিনি ভাইয়া, আই অ্যাম সো সিরিয়াস রাইট নাও। ধ্রুব এবার হাতের ফাইল রেখে কাব্যের দিকে তাকায়, বলে, আচ্ছা, কি বলতে এসেছিস বল। কাব্য মুখের ভঙ্গি পূর্বের তুলনায় আরো সিরিয়াস করে বলে, দেখো, তোমার সাথে আমি যতই দুষ্টামি করি না কেন, দিন শেষে তুমি আমার ভাই, আমি তোমাকে নিয়ে চিন্তা করি। ধ্রুব এবার কিছুটা ভ্রু উঁচু করে তাকায়, সন্দিহান গলায় বলে, যা বলতে চাস সোজাসাপটা বল। কাব্য বলে, আমি একটু আগে একটা ড্রামা দেখছিলাম যেখানে নায়ক অনেক বড় মাফিয়া, কিন্তু বিয়ের পর সে নায়িকা অর্থাৎ বউয়ের কথায় উঠে আর বসে, কারণ নায়িকার কথার অবাধ্য হলে তার খাবারে নায়িকা মরিচের গুঁড়ো মিশিয়ে দিত। কি ভয়ঙ্কর অবস্থা, বুঝতে পারছো? ধ্রুবর ভ্রুজোড়ার মাঝে ভাঁজ পড়ে। সে বলে, এসব আমাকে বলছিস কেন? কারণ ভাইয়া, 2 দিন পরে তোমারও বিয়ে। বিয়ের আগে সব ছেলেরা স্বাধীন, কিন্তু বিয়ের পর থেকেই তার শুধুমাত্র বউয়ের কথাই চলতে হয়। যেমন বাবা আর খালুকে দেখে নাও তুমি, ওনাদের কখনো দেখেছো তুমি নিজের বউয়ের কথার বাইরে চলতে? কারণ বউয়ের অবাধ্য হলেই স্বামীদের উপর নেমে আসে অত্যাচার। ধ্রুব বিরক্তির সুরে বলে, তুই এই মাঝরাতে ঘুম রেখে আমাকে বিয়ের এবিসিডি শিখাতে এসেছিস? কাব্য মাথা নেড়ে বলে, মোটেও না, আমি তো কেবল তোমাকে কিছু টিপস দিতে এসেছিলাম, কারণ এসব বিষয়ে তোমার থেকে কিছুটা হলেও আমার আইডিয়া বেশি। ধ্রুব রাগ দেখিয়ে বলে, খুব পেকে গিয়েছিস, থাপ্পড় খাওয়ার আগে আমার সামনে থেকে যা। কাব্য আর কিছু না বলে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। দরজার কাছাকাছি যেতে সে আবারও ফিরে এসে সিরিয়াস ভঙ্গিতে বলে, তুমি এখন যে সোফাতে বসে আছো, বিয়ের পর এটাও কিন্তু তোমার জন্য অভিশাপ হয়ে যেতে পারে। কারণ ওই ড্রামাতে আমি দেখেছি নায়িকার অবাধ্য হওয়ার ফলস্বরূপ নায়িকা নায়ককে বিছানার শোয়ার জায়গা দেয় না। বেচারা নায়ক কোনো উপায় না পেয়ে পরে সোফায় ঘুমাতে হয় তার, আর সোফায় ঘুমানোর কারণে তার পিঠের হাড্ডিতেও সমস্যা হয়। বাকিটা তুমি ভালো বুঝো। এটুকু বলেই কাব্যর সাথে সাথে রুম থেকে চলে যায়। সোফায় বসে থাকা ধ্রুব চিন্তিত ভঙ্গিতে একবার সোফার দিকে তাকায়, একবার পাশে দেওয়ালের আয়নায় নিজের দিকে তাকায়। আনমনে বলে ওঠে, এমনও হয়। স্কুল থেকে বাসায় ফিরে মেন গেট দিয়ে ঢোকার সময় কাব্য দেখে ধ্রুবর রুমের সোফাটা 2জন মানুষ তুলে ট্রাকে করে নিয়ে যাচ্ছে। বিষয়টা দেখে কাব্য চোখ ছানা বড়া। সে দৌড়ে বাসার ভেতরে যায়। মিসেস আলেহার কাছে গিয়ে প্রশ্ন করে, মা, ভাইয়ার রুমের সোফা কোথায় নিয়ে যাচ্ছে? মিসেস আলেহা কাজে লোকেদের রান্নার কাজ বুঝিয়ে দেওয়ার মাঝেই কাব্যের প্রশ্নের উত্তর দেয়, তোর ভাইয়ার রুমের কিছু ফার্নিচার চেঞ্জ করবে, আর আজ সকালে নাকি সোফাতে কফি পড়ে গিয়েছে, তাই সেটাও বাদ দিয়ে দিচ্ছে ও। মিসেস আলেহার কথা শুনে কাব্য লম্বা করে ও বলে ওঠে। নিজের রুমে যেতে যেতে সে ভাবতে থাকে তার ওষুধ যে এত তাড়াতাড়ি কাজে দিবে সেটা সে কখনোই ভাবেনি। কাব্য রুমে গিয়েই ব্যাগ রেখে ফোন হাতে নেয় সবার আগে তারাকে কল করার জন্য। তারা সবেমাত্র ক্লাস থেকে বেরিয়েছে। ভার্সিটির মেন গেট দিয়ে বের হতেই দেখতে পায় রাস্তার অপর পাশে গাড়িতে পিঠ হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ধ্রুব। দুহাত বুকের কাছে ভাঁজ করে তারার দিকেই তাকিয়ে আছে সে। তারা রাস্তা পার হওয়ার জন্য পা বাড়াতে নিলে ধ্রুব ইশারা দেয় না এগোনোর জন্য। তারার সামনে এগোয়নি। ধ্রুব নিজেই রাস্তা পার করে তারার কাছে এসে দাঁড়ায়। তারা ক্লান্ত স্বরে বলে, খালামণি শুধু শুধু তোমাকে পাঠালো, জামাল ভাইয়ার সাথেই আমি চলে যেতে পারতাম। ধ্রুব তারার হাত ধরে সতর্ক চোখে রাস্তা পার হতে হতে বলে ওঠে, এখন থেকে তুই আমার দায়িত্ব। তোর খালামণি আমাকে না বললেও
আমার ফিয়ন্সেকে আমি পিক করতে আসতাম। ধ্রুবর কথা শুনে মাঝ রাস্তায় তারা বিষম খায়। সেদিন রাতে সে ভেবেছিল ধ্রুব জ্বরের ঘোরে আবল তাবল বকছে, কিন্তু না, এখন তো দেখছি সত্যি সত্যি ধ্রুবর ওপর বিয়ের ভূত ভর করেছে। কখনো বউ তো কখনো ফিয়ান্সে বলে তারাকে বিভ্রান্ত করে দিচ্ছে। এমন না যে তারার এই বিয়েতে মত নেই কিংবা সে খুশি নয়, কিন্তু এই নতুন সম্পর্কের পরিবর্তনের সাথে মানিয়ে নিতে তার কিছুটা সময় লাগবে। সেজন্যই সে হুটহাট ধ্রুবর সম্বোধনে অপ্রস্তুত হয়ে পড়ছে। রাস্তা পার হয়ে গাড়ির কাছে আসতে ধ্রুব তারার জন্য গাড়ির দরজা খুলে দেয়। তারা এক মুহূর্ত ধ্রুবর দিকে তাকিয়ে গাড়ির ভেতরে উঠে বসে। ধ্রুব গাড়ির দরজা লাগানোর আগে বলে ওঠে, তুই 2 মিনিট বস, আমি আসছি। ধ্রুব যাওয়ার দিকে তাকিয়ে রয় তারা। তখনই তার ফোন বেজে ওঠে। তারা ফোন রিসিভ করতে অপর পাশ থেকে কাব্য চিল্লিয়ে বলে ওঠে, আপু, গেস হোয়াট হ্যাপেন্ড? তারা সাথে সাথে চোখ বন্ধ করে ফোন কানের থেকে দূরে সরিয়ে ধরে। তার মনে হচ্ছে এই বুঝি তার কানের পর্দা ফেটে গেল। তারা রাগে চিল্লিয়ে ওঠে, এই কাব্য, তোর কি প্ল্যান বলতো? ধ্রুব ভাইয়ার সাথে মিলে আমাকে প্যানিক অ্যাটাক দিয়ে মারার প্ল্যান নাকি তোর? কাব্য ব্যস্ত হয়ে বলে, সরি আপু, আমি তো সবসময় তোমার দলে। আসলে আমি খুব এক্সাইটেড হয়ে গিয়েছি। কি হয়েছে শুনলে তুমিও আমার মতোই চিল্লিয়ে উঠবে। তারা ভ্রুকুচকে প্রশ্ন করে, কি এমন হয়েছে? তারা বিরক্তির সুরে বলে, মোটেও মজা করবি না। কাব্য তারাকে গত রাতের এবং আজকের সকল ঘটনা খুলে বলে। সব শুনে এবার তারা নিজে চিল্লিয়ে ওঠে। সে বলে, ধ্রুব ভাইয়া তার মানে সত্যিই ভয় পেয়েছে? ধ্রুবকে গাড়ির দিকে এগিয়ে আসতে দেখে তারা তাড়াহুড়ো করে ফোন রাখার আগে বলে ওঠে, তোর 2 সপ্তাহের ছুটি মৌকুফের ব্যবস্থা করছি আমি। ধ্রুব গাড়িতে বসে তারার দিকে পানির বোতল এগিয়ে দিয়ে বলে, পানি খেয়ে নে, ইউ লুক টায়ার্ড। তারা চুপচাপ পানির বোতল নিয়ে এক ঢোকে অর্ধেক বোতল পানি শেষ করে ফেলে। ধ্রুব গাড়ি স্টার্ট দেওয়ার জন্য স্টিয়ারিং এ হাত রাখতেই নিজের হাতের ওপর একটি নরম হাতের স্পর্শ অনুভব করে। সে ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই দেখে তারা কোমল দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। ধ্রুবর সামান্য হক চকিয়ে যায়। তারা কিছুটা আদুরে সুরে বলে ওঠে, একটা আবদার ছিল, প্লিজ না করো না। ধ্রুব মগ্ন হয়ে পড়ে তারার কথাই। সে শীতল স্বরে বলে ওঠে, তুই যা বলবি। আমাদের বিয়ে তো একবারই হবে, তাই না? সবারই ঠিকঠাক উপভোগ করা উচিত না? কাব্য যদি 2 সপ্তাহ ছুটি নেয়, বিশেষ কোনো ক্ষতি হবে? তুমি প্লিজ রাজি হয়ে যাও। বিয়ে শেষে তুমি ওকে পড়ার প্রেশার দিও, আমি কিচ্ছু বলবো না। ধ্রুব কিছুক্ষণ তাকিয়ে থাকে তারার দিকে অপলক। তারা আরেকটু আদুরে ভঙ্গিতে বলে ওঠে, প্লিজ না করো না। ধ্রুব মাথা নেড়ে বলে ওঠে। আচ্ছা। সাথে সাথে তারা একগাল হেসে বলে ওঠে, থ্যাংক ইউ সো মাচ। ধ্রুব কিছুক্ষণ তারার হাস্যোজ্জ্বল মুখ দেখে গাড়ি স্টার্ট দেওয়ায় মনোযোগ দেয়। এই হাসিটুকু দেখার ইচ্ছে হচ্ছিল হঠাৎ তার, তাই আর তারাকে মানা করেনি সে। বিয়ের দিন প্রায় ঘনিয়ে এসছে। কাল সন্ধেয় ধ্রুব আর তারার হলুদ। সব শপিং 2 দিন আগেই শেষ। অনিমাকেও নিজের বিয়ে উপলক্ষে তারা নিজের বাসায় নিয়ে এসছে। রাতে অনিমাকে হঠাৎ ঘুম থেকে টেনে তুলে তারা। অনিমা ঘুমো ঘুমো চোখে তারাকে বলে, দোস্ত প্লিজ ঘুমাতে দে। উঠ না অর্নি, প্লিজ। অনিমা এবার রাগ হয়, বিরক্ত মিশ্রিত কণ্ঠে বলে, তুই তো বিয়ের জন্য নিজের সাইয়া পেয়ে গেছিস, আমাকেও একটু ঘুমিয়ে চেহারা সুন্দর করতে দে, না হয় তোর বিয়েতে হ্যান্ডসাম কোনো ছেলে আমার দিকে ফিরেও তাকাবে না। তারা বলে, কাব্য আমাকে মাত্র কল করেছে, ও বলেছে এই মুহূর্তে ছাদে যেতে, একটা সারপ্রাইজ আছে। অনিমা বালিশ জড়িয়ে ধরে একপাশ ফিরে শুয়ে বলে, তোর এত শখ থাকলে তুই যা, আমি আমার ঘুম বিসর্জন দিয়ে কোথাও যাব না। তারা বিরক্ত হয়। এই মেয়েকে টেনে তোলা যে অসাধ্য কাজ তা ওর বোঝা হয়ে গিয়েছে। একা ছাদে যেতেও ইচ্ছে হচ্ছে না ওর। মনে মনে রাগ হয় সে কাব্যের ওপর। এই ছেলে সব সময় একটা কিছু বলে কৌতূহল জাগিয়ে দিয়ে উধাও হয়ে যায়। আপাততর জন্য ইচ্ছেকে একপাশে রেখে কৌতূহলকে প্রাধান্য দিয়ে একটা ওড়না গায়ে জড়িয়ে নিয়ে ছাদের যাওয়ার উদ্দেশ্যে চুপচাপ বেরিয়ে পড়ে সে। সবার অগোচরে লুকিয়ে ছাদে আসে তারা। অন্ধকারে স্পষ্ট কিছু দেখা যাচ্ছে না। তারা চোখে মুখে বিরক্তি ভাব ফুটে ওঠে। সে বিড়বিড়িয়ে বলে, কাব্যকে আমাকে এই অন্ধকারের মধ্যে ভূত প্রেতের সাথে প্রেমালাপ করতে ছাদে পাঠিয়েছে নাকি? এটা বলতে বলতেই তারা নিজের হাতে থাকা ফোনের ফ্ল্যাশ লাইট অন করতে ব্যস্ত হয়ে পড়ে।
তখনই তার মনে হয় ছাদের অন্য পাশে কেউ দাঁড়িয়ে আছে। তারা ভালো করে তাকাতেই একটি অবয়ব দেখতে পায়। সাথে সাথে সে সতর্ক হয়ে পড়ে। ফোনের ফ্ল্যাশ লাইট অন করে না আর। ভূত প্রেতকে সে ভয় পায় না, কিন্তু তার ভয় অন্য জায়গায়। যদি কোনো চোর অথবা ডাকাত হয়। তারা ছাদের এক কোণে পড়ে থাকা একটা লোহার পাইপ তুলে নেয়। মনে মনে ঠিক করে চোর হোক অথবা ডাকাত, এটা দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দিবে। সে ধীরে ধীরে সেই অবয়বটার দিকে এগিয়ে যেতে থাকে। মনে মনে পৃথিবীর যত দোয়া শিখেছে সব পড়তে থাকে। অবয়বটার কাছাকাছি যেতে একটা পুরুষালী কণ্ঠ ভেসে আসে। বিয়ের আগে বিধবা হতে চাচ্ছিস নাকি? তারা চমকায়, বিস্মিত স্বরে বলে, ধ্রুব ভাইয়া? হুম। সাদা রঙের একটা পাঞ্জাবি পরে ছাদের রেলিং এ হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ধ্রুব। তার সামনে হালকা হলুদ রঙের থ্রি পিস পরিহিত তারা দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। ধ্রুবকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে তারা প্রশ্ন করে, এটা কেমন সারপ্রাইজ? তুমি এত রাতে এখানে কি করছো? মা আর খালামণির দোষ। তারা প্রকুচকে প্রশ্ন করে, মা আর খালামণি আবার কি করলো? ওনারাই তো এই ডিসিশন নিয়েছে যে আলাদা আলাদা হলুদের অনুষ্ঠান করবে। তারা অবাক হয়ে প্রশ্ন করে, এতে দোষের কি আছে? ধ্রুব আর কিছু না বলে হাতের ঘড়ির দিকে একবার তাকায়। 12টার ঘন্টা বেজেছে আর ঘন্টা খানিক আগে। তার মানে আজ তাদের গায়ে হলুদ। ধ্রুব তারার হাত ধরে ছাদের অপর পাশের কোণে নিয়ে আসে। এই পাশে একটা দোলনা আছে। সেই দোলনায় তারাকে বসিয়ে দিতেই তারা প্রশ্ন করে, প্রশ্নের উত্তরও দিচ্ছ না তুমি। এত রাতে ছাদে কি করে এলে তুমি? আর কাব্য কি সারপ্রাইজের কথা বলছিল? দোলনার পাশে রাখা শপিং ব্যাগ থেকে ধ্রুব কতগুলো সাদা রঙের মোম বের করে নেয়। তারপর নিজের পকেট থেকে লাইটার বের করে প্রত্যেকটা মোম জ্বালিয়ে ছাদের বিভিন্ন কোণায় রাখে। মুহূর্তে আধারে দলিয়ে থাকা চারিপাশ আলোয় ঝলমলে হয়ে ওঠে। তারা একবার চারিদিকে দৃষ্টি বুলিয়ে আবারও ধ্রুবর দিকে তাকায়। ধ্রুব শপিং ব্যাগ থেকে একটা কন্টেনার বের করে হাতে নিয়ে তার সামনে এসে বসে। কন্টেনারের মুখ খুলতে তারা দেখে তাতে হলুদ বাটা রয়েছে। ধ্রুব বিনা বাক্য ব্যয়ে কিছুটা হলুদ নিজের হাতে নিয়ে তারপর তারার গালে আলতো করে ছুঁয়ে দেয়। সাথে সাথে তারা চোখ বুজে ফেলে। ধ্রুব বলে, শুভ হলুদ রাত্রি। তারা চোখ মেলে ধ্রুবের দিকে তাকাতেই দুজনের দৃষ্টি মিলন হয়। ধ্রুব এবার সামান্য হেসে বলে, আই গেস আমার ফিউচার ওয়াইফকে সবার আগে হলুদ ছোঁয়ানোর অধিকার শুধু আমার। তারা মুগ্ধ স্বরে প্রশ্ন করে, শুধুমাত্র এটার জন্য তুমি এত রাতে এখানে এসেছো? ধ্রুব মাথা নেড়ে বলে, হ্যাঁ। এটুকু বলেই ধ্রুব একবার তারাকে আপাদমস্তক পরখ করে নিয়ে বলে, সামথিং ইজ মিসিং। তারা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালে ধ্রুব হাত বাড়িয়ে তারার হলুদ রঙের ওড়না পিঠের পেছনে দিয়ে নিয়ে মাথায় দিয়ে দেয়। ধ্রুব বলে, এবার পারফেক্ট। তারা সামান্য লজ্জা পায়, কিন্তু সেটা আড়াল করে সে প্রশ্ন করে, এখন কি করবা? ধ্রুব অকপটে পাল্টা প্রশ্ন করে, তুই কি করতে চাইছিস? তারা আগ্রহের সাথে জিজ্ঞেস করে, আমি যা বলবো তাই করবা? তুই বলে দেখ। তারা খুশি হয় ধ্রুব জবাবে। তার এমনিও ঘুম পাচ্ছে না। কিছুক্ষণ ধ্রুবর সাথে গল্প করে সময় পার করলে খারাপ হয় না। তারা আপন মনে গল্প করে যাচ্ছে। ধ্রুব দোলনার এক পাশে হাতে ভর দিয়ে সেই হাতের মুঠোর ওপর কপাল ঠেকিয়ে এক ধ্যানে তারার কথা শুনে যাচ্ছে। মাঝে মধ্যে হ্যাঁ হুম বলে জবাব দিচ্ছে। অনেকক্ষণ কথা বলার পর আচমকা তারা কথা থামিয়ে ধ্রুবর দিকে তাকায়। ধ্রুবকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সে লজ্জা পায়। তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে সে বলে ওঠে, অনেক রাত হয়েছে, এখন যাও তুমি। ধ্রুব উঠে দাঁড়িয়ে আচ্ছা বলে। তারা ব্যস্ত পায়ে ছাদ থেকে চলে যাওয়ার জন্য পা বাড়িয়েও আচমকা কিছু একটা ভেবে আবারও ফিরে আসে। ধ্রুব তারাকে ফিরে আসতে দেখে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে, কি? তারা কিছু না বলে দোলনার ওপর থাকা হলুদের কন্টেনার থেকে কিছুটা হলুদ তুলে ধ্রুবর গালে মাখিয়ে দিয়ে পালিয়ে যেতে চায়। কিন্তু তার আগেই ধ্রুব তার এক হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। তারা দুই হাত ধ্রুবর বুকে গিয়ে ঠেকে, যার কারণে তার হাতে হলুদ ধ্রুবর পাঞ্জাবিতে লেগে যায়। ধ্রুব ভ্রু কুঁচকে প্রশ্ন করে, পালাচ্ছিস কেন? তারা ইচ্ছে করে আদুরে মুখভঙ্গি করে বলে, সরি। এটুকু বলে তারা ঠোঁট উল্টে তাকিয়ে থাকে ধ্রুবর দিকে। ধ্রুবর কপালের ভাঁজ সোজা হয়ে আসে। সে তারার হাত ছেড়ে দেয় ধীরে ধীরে। সাথে সাথে তারা হাতে থাকা অবশিষ্ট হলুদটুকু ধ্রুবর গালে মেখে দিয়ে হেসে সেখান থেকে দৌড়ে পালায়। আচমকা তারার এমন কাণ্ডে ধ্রুব কিছুক্ষণ অবাক হয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে।
পরপরই সে এক হাতে নিজে চুল ঠিক করতে করতে সামান্য হেসে ওঠে। নিজের রুমে ফিরে এসে তারা দরজা লাগিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। তার মাথায় এখনো ধ্রুবর টেনে দেওয়া ওড়না এবং গালে ধ্রুব ছোঁয়ানো হলুদ আছে। তারা চোখের সামনে ধ্রুবর চেহারা ভেসে ওঠে আবার। সে হেসে মনে মনে বলে ওঠে, বিয়ের জন্য রাজি হওয়ার ডিসিশন এতটাও খারাপ ছিল না। সাদা শাড়ি এবং হলুদ গোলাপের গয়না পরে বসে আছে তারা। হাতে সদ্য লাগানো মেহেদির এক কোণে ধ্রুবর নামটা আর চোখে দেখছে। সম্পূর্ণ ছাদ রং বেরঙের ফুল দিয়ে সাজানো হয়েছে। সকলেই নাচ গান হই হুল্লোড়ে ব্যস্ত। ইতিমধ্যে ধ্রুবর বাসা থেকে হলুদ নিয়ে এসেছে মিসেস সালিহা ও কাব্য। হলুদ লাগানোর পর্ব শেষ হতেই অনিমা এক ফাঁকে এসে তার পাশে বসে বলে, দোস্ত, এই নাহিদ অসভ্য এখানে কি করছে? কথাটা বলার সময় অনিমা ছাদের এক কোণে দাঁড়িয়ে থাকা নাহিদের দিকে গরম চোখে তাকিয়ে থাকে। তারা সান্ত্বনার ভঙ্গিতে বলে ওঠে, ডিপার্টমেন্টের সবাইকে দাওয়াত দেওয়াই হয়েছে, কিন্তু তোর সাথে ব্রেকআপ হওয়া সত্ত্বেও যে ও এখানে এসে পড়বে সেটা আমি আশা করিনি। অনিমার আগে দাঁত চিবিয়ে বলে, বিশ্ব বেহায়া কোথাকার! সুমাইয়ের সাথে মিলে আমার উপর চিট করার পরও এর এত সাহস যে আমার সামনে আসে। খালি যদি এখন তোর বিয়ের অনুষ্ঠান না হতো, আমি অসভ্যকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিতাম। তারা অনিমাকে শান্ত করার জন্য বলে, বাদ দে, ওকে ইগনোর কর। তাদের কথার মাঝখানে কাব্য এসে তাদেরকে টেনে নিয়ে যায় নাচের জন্য। সাউন্ড বক্সে মেহেন্দি লাগাকে রাখনা গানটা বাজছে। তার সাথে তাল মিলিয়ে তারা, অনিমা, কাব্য ও তারা দাদুর বাসার পক্ষের কিছু কাজিনেরা নাচানাচি করছে। নাচের মাঝখানে হঠাৎ অনিমা লক্ষ্য করে নাহিদ নাচছে তাদের সাথে, আর নাচতে নাচতে তার কাছাকাছি এসে দাঁড়িয়েছে। নাহিদকে দেখতে অনিমার মেজাজ গরম হয়ে যায়। সে সরে যেতে নিলেই নাহিদ তার এক হাত ধরে তাকে আটকে দিয়ে বলে ওঠে, অর্নি, প্লিজ আর একবার সুযোগ দাও। আই প্রমিস সুমাইয়া আশেপাশেও আমাকে দেখবে না। অনিমার রাগে এক পা দিয়ে নাহিদের পায়ের হাঁটু বরাবর লাথি মারে। সাথে সাথে নাহিদ আহ বলে ওঠে। সাউন্ড বক্সের গানের ভলিউমের জন্য আশেপাশের কেউ তা খেয়াল করে না। অনিমা বলে, এখন তো শুধু লাথি মেরেছি, আরেকবার মাছের মতো আমার আশেপাশে ফনফন করতে দেখলে মেরে চেহারার ভৌগোলিক মানচিত্র বদলে দিব। অনিমার সাথে সাথে সেখান থেকে চলে যায়। নাহিদ বিরক্তিতে মুখ দিয়ে চ জাতীয় শব্দ করে। অনিমা যে আর কোনোভাবেই তাকে সুযোগ দিবে না সেটা তার বোঝা হয়ে গিয়েছে। নাচের এক ফাঁকে আচমকা তারা চোখ যায় একটা টেবিলের ওপর থাকা কাব্যের ফোনের দিকে। ফোনের স্ক্রিন দিয়ে ধ্রুব তাকিয়ে আছে তার দিকে। তারা সাথে সাথে নাচ থামিয়ে দেয়। ধ্রুব কতক্ষণ ধরে এভাবে তাকিয়েছিল? প্রশ্নটা মনে উকি দিতেই তারা লজ্জায় সাথে সাথে অপর দিকে মুখ ফিরিয়ে ফেলে। আশেপাশে তাকিয়ে কাব্যকে ডেকে কাছে আনে। তারার প্রশ্ন শুনে কাব্য টেবিলের ওপর থাকা নিজের ফোনের দিকে তাকায়। ধ্রুব কল কেটে দিয়েছে ইতিমধ্যে। কাব্য ফোন কিছুটা আড়াল করে রেখেছিল যেন কারো নজরে না পড়ে, কিন্তু তারা কিভাবে দেখে ফেলল সে বুঝতে পারছে না। কাব্য হেসে মাথা চুলকে বলে, আমি তো ভাইয়াকে শুধু ডেকোরেশন দেখানোর জন্য কল দিয়েছিলাম। তারা চোখ রাঙিয়ে তাকাতেই কাব্য বলে, কাট, রাগ হচ্ছে কেন আপু? ডেকোরেশনের পাশাপাশি তোমাকে দেখে ফেললে তেমন বড় কোনো ক্ষতি হয়ে যাবে না। এটুকু বলেই কাব্য সেখানে থেকে পালায়। তারা দুহাত কোমরে রেখে বিড়বিড়িয়ে বলে, নিজের ভাইকে নিজের পেয়াদা বানানো হচ্ছে। স্টেজে বসে আছে ধ্রুব। আচমকা চারিদিকে লাইটের আলো নিভু নিভু হয়ে এলো। কেবল একজনের উপরে চলে গেল সম্পূর্ণ লাইটের ফোকাস। ধ্রুব সামনে তাকিয়ে দেখে লাল লেহেঙ্গা পরে বধূ বেশে তার দিকে এগিয়ে আসছে তারা। ধ্রুব মুগ্ধ চোখে সেদিকে তাকিয়ে থাকে। সে উঠে দাঁড়িয়ে এগিয়ে গিয়ে নিজের এক হাত বাড়িয়ে দেয় তারার দিকে। তারা হেসে তার বাড়িয়ে দেওয়া হাত সাদরে গ্রহণ করে। কিছু মুহূর্তের ব্যবধানে কবুল বলে দুজনে জড়িয়ে যায় এক নতুন সম্পর্কে। স্টেজের এক কোণে দাঁড়িয়ে ধ্রুব এবং তারাকে দেখছিল অনিমা। স্টেজে মানুষের ভিড় বাড়ছে, তাই সে ধীরে ধীরে পিছিয়ে যেতে থাকে। আচমকা অসাবধানতা বশত স্টেজের বাহিরে সে পা দিয়ে ফেলে। পড়ে যাওয়ার ভয়ে সে চোখ বুজে ফেলে, কিন্তু যখন অনুভব করে সে পড়েনি তখন চোখ খুলে তাকায়। একজন পুরুষ তাকে ধরে রেখেছে। অনিমার সাথে সাথে সোজা হয়ে দাঁড়ায়। ভদ্রতার সহিত থ্যাংক ইউ বলে সে চলে যেতে নেয়। তখনই সেই পুরুষ তাকে ডেকে বলে ওঠে, এক্সকিউজ মি। অনিমা ফিরে তাকিয়ে বলে, জি। আমি নুহাস, তারার কাজিন। আপাতত সিএসসি নিয়ে পড়ছি, বেশ ভালো স্টুডেন্ট বলা যায়।
ইনশাআল্লাহ খুব জলদি ভালো জবও পেয়ে যাব। আর আপনি? অনিমা ফ্রুকুচকে লোকটার কথা শুনে, শেষের কথাটা শুনে সে এগিয়ে এসে সামনে দাঁড়ায়, বলে, আমি চুড়েল, তারার বেস্ট ফ্রেন্ড। আপাতত শেওড়া গাছে আমার বসবাস, আর মানুষের মাথা চিবিয়ে খাওয়া আমার প্রিয় কাজ। কথাটুকু বলে অনিমা সেখান থেকে প্রস্থান করে। নুহাস বলে ওঠে, চুড়েল, শেওড়া গাছ, ইন্টারেস্টিং। ধ্রুব যখন নিজের রুমে প্রবেশ করে তখন রাত প্রায় 12টার উপর বাজে। এতক্ষণ তার বন্ধুরা মিলে তাকে আটকে রেখেছিল। রুমে ঢুকে দরজা লাগাতেই ধ্রুব দেখে তারা বিছানার উপর আরাম করে ঘুমোচ্ছে। এত রাতে মানুষের ঘুমানোটাই স্বাভাবিক, তার উপর আজকে সারাদিন তারার উপর দিয়ে কম ধকল যায়নি, টায়ার্ড হওয়ারই কথা। কিন্তু ধ্রুবর চোখ কুচকায় সম্পূর্ণ বিছানায় তারা লেহেঙ্গা এবং ওড়না ছড়ানো দেখে। আরেকজন মানুষের বসার জায়গাটুকু পর্যন্ত নেই। ধ্রুব বিরক্ত হয়, এই মেয়ের কি কাপড় চেঞ্জ করে ঘুমানোর ধৈর্যটুকু নেই? ধ্রুব নিজেও খুব টায়ার্ড, সে এখন কোথায় ঘুমোবে? কাপড়টার কথায় সে নিজের রুমে সোফাও সরিয়ে ফেলেছে। আর উপায় না পেয়ে ধ্রুব তারাকে ডাকে। নয়নতারা, এই ওঠ। তারা একটু নড়ে চড়ে ওঠে, তারপর আরেক দিকে ফিরে আবার ঘুমিয়ে যায়। ধ্রুব ধৈর্য হারা হয় না, সে আবারও ডাকে। নয়নতারা, ওঠ না, আমিও টায়ার্ড। তারা ঘুম জড়ানো গলায় বলে ওঠে, অন্য রুমে যাও না ধ্রুব, ভাইয়া ডিস্টার্ব করবে না প্লিজ। ধ্রুব বলে ওঠে, ভাইয়া, অন্য রুম? এই তুই ভুলে গিয়েছিস একটু আগে আমাদের বিয়ে হয়েছে। কে তোর ভাইয়া? আর অন্য রুমে কেন যাব আমি? এটা সারা জীবন আমার রুম ছিল, আমি কোথাও যাব না। ধ্রুবর কথার বেগে এবার তারার ঘুম ভাঙে। সে চোখ মেলে ধ্রুবর দিকে তাকায়, আর মোড়া ভেঙে সে বিছানা থেকে নেমে দাঁড়ায়। তারপর বলে, সরি ভাইয়া বলে ফেলেছি। ধ্রুব ভ্রুকুচকে প্রশ্ন করে, আপনি কাকে ডাকছিস? তারা আশেপাশে তাকিয়ে বলে, এই রুমে আপনি ছাড়া আর কেউ আছে? আর তাছাড়া এখন তো আপনাকে আর ভাইয়া ডাকতে পারবো না, আবার শুধু নাম ধরে ডাকতেও অদ্ভুত লাগবে আমার, তাই ব্যালেন্স করার জন্য এখন থেকে আপনি ডাকবো। ধ্রুব তারা যুক্তি পছন্দ হয় না, সে বলে, যেভাবে তুমি থেকে আপনিতে উঠেছিস সেভাবে আপনি থেকে এখন তুমিতে নেমে যা। তারা ভ্রুকুচকে ধ্রুবর দিকে তাকায়, তারপর গলায় বিরক্তি নিয়ে বলে, মানুষ জীবনের উপরে ওঠার পরামর্শ দেয় আর আপনি আমাকে নিচে নামার পরামর্শ দিচ্ছেন ধ্রুব? দ্যাটস টোটালি স্ট্রেঞ্জ। ধ্রুব কপট রাগ দেখিয়ে বলে, কানের নিচে দেবো একটা, মুখে মুখে তর্ক করবি না একদম। তারা কোমরে হাত রেখে 2 কদম এগিয়ে এসে বলে, এই যে মিস্টার, আমি কোনো বাংলা সিনেমার সাবানা না, তাই আপনার ধমকি আপনার পকেটে রাখুন আর আমার থেকে দূরে থাকুন। এইবার ধ্রুব তারার দিকে 1-2 কদম করে এগিয়ে আসতে আসতে বলে, কাছে তো আসিনি, দূরে কিভাবে যাব? তারা অপ্রস্তুত হয়ে পড়ে। সে সাথে সাথে সেখান থেকে সরে যায়। এগিয়ে গিয়ে বেডসাইড টেবিল থেকে একটা ক্রিম বের করে এনে ধ্রুবর হাতে দেয়। ধ্রুব প্রশ্ন করে, এটা কি? তারা বিছানায় বসে নিজের পা এগিয়ে দিয়ে বলে, হিল আর এত হেভি লেহেঙ্গা ক্যারি করে আমার পা অনেক ব্যথা করছে, তাই আপনি এত সুন্দর করে বসে বউ সেবায় মন দিন। তারা ভেবেছিল এই কথায়ও ধ্রুব তার সাথে তর্ক করবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে ধ্রুব তার সামনে এসে বিছানায় বসে তার 2 পা নিজের কোলে নিয়ে চুপচাপ সেই ক্রিম ম্যাসাজ করে দিতে থাকে। ম্যাসাজ করা শেষ হতেই ধ্রুব উঠে গিয়ে ক্রিম রেখে দেয়। তারা এবার 1 হাত বাড়িয়ে দিয়ে বলে, আমার সালামি দেন এখন। কিসের সালামি? খালামুনি আমাকে বলেছে বিয়ের দিন রাতে নাকি নতুন বউয়ের চেহারা দেখে তাকে কোনো গিফট দিতে হয়। ধ্রুব তারার পাশে এসে বসতে বসতে বলে, বুঝ হওয়ার পর থেকে তো এই এক চেহারাই দেখেছি, এর জন্য আবার কিসের গিফট দিব? তারা চোখ রাঙিয়ে তাকায়। ধ্রুব সাথে সাথে হেসে দেয়, বলে, বারান্দায় চল। তারা মুখ ভার করে বসে আছে। ধ্রুব এবার উঠে তার হাত ধরে টেনে তাকে বারান্দায় নিয়ে দাঁড় করিয়ে বলে, ওয়েট কর, আমি আসছি। কিছুক্ষণের মধ্যেই ধ্রুব হাতে করে একটা লম্বা খাম নিয়ে বারান্দায় আসে। তারা ভ্রুকুচকে প্রশ্ন করে, এটা কি? ধ্রুব তারার দিকে খাম এগিয়ে দিয়ে বলে, নিজেই দেখে নে। তারা ধ্রুবর কথা মতো খাম খুলে ভেতর থেকে একটি কাগজ বের করে। সাথে সাথে সে বিস্ময়ে মুখে হাত দিয়ে ফেলে। ধ্রুব হেসে বলে ওঠে, নয়নতারার জন্য
আকাশ থেকে তারা এনে দিতে না পারলেও আকাশের এক তারা তার নামে করে দেওয়ার সামর্থ্য আছে আমার। তারা বিস্ময়ের সুরে বলে, এটা সত্যি? হ্যাঁ, দেখ, এটা অফিসিয়াল ইন্টারন্যাশনাল স্টার রেজিস্ট্রি হতে রেজিস্টার করা। ধ্রুব আর কিছু বলার আগে তারা এসে তাকে জড়িয়ে ধরে। সে এরকম কিছু ধ্রুব থেকে এক্সপেক্টই করেনি। তারা বলে, এটা আমার লাইফে পাওয়া বেস্ট গিফট, থ্যাংক ইউ সো মাচ। ধ্রুব হেসে দুহাতে তারাকে জড়িয়ে ধরে বলে, এখনো আরো দুটো গিফট বলিনি আমি। তারা মুখ তুলে তাকায় ধ্রুব দিকে, প্রশ্ন করে, আর কি? দ্বিতীয়ত, তুই আমাকে পেয়েছিস, কিন্তু এটার জন্য আমাকে থ্যাংক ইউ বলতে হবে না, কারণ আমি তোর ভাগ্যে ছিলাম বলেই আমাদের বিয়েটা হয়েছে। তারা হেসে বলে, আপনাকে আমার জন্য আল্লাহ নির্ধারণ করছেন, আর সেটার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। এখন বলুন, লাস্ট গিফট কি? ধ্রুব তারা চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রয়, তারপর স্পষ্ট স্বীকারোক্তি দেয়। আই লাভ ইউ। তারা চোখে খুশি এবং মুগ্ধতা দেখা যায়। সে প্রশ্ন করে, কবে থেকে? হয়তো আরো আগে থেকেই, যখন থেকে আমাদের বিয়ের কথা শুরু হয়, কিন্তু রিয়েলাইজ আজ করলাম যখন অফিসিয়ালি তোকে নিজের বউ হিসেবে দেখলাম। তারা এবার বলে, আই লাভ ইউ টু। ধ্রুব একগাল হেসে তারার কোমর জড়িয়ে কিছুটা নিজের কাছে এনে প্রশ্ন করে, কখন বুঝলি?